অধিকার। তাকবীরের ঠোঁটে ফুটে উঠল প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি। অগত্যা রাজি হলো, অতি নিরেট ঠান্ডা স্বরে বলতে শুরু করলো। আগে আমার বিয়ে ঠিক হয়েছিল এই লোকে এসে, আমার চাচাতো বোনের সাথে। এলিজাবেথের চোখে মুখে কোনরূপ আশ্চর্য কিংবা উৎকণ্ঠা দেখা গেল না, বরং আরও আগ্রহ নিয়ে জানতে চাইছে। হ্যাঁ, তারপর? বেতের ছেড়ে গা এড়িয়ে দিল তাকবীর। পূর্ণ দৃষ্টি আকাশে নিক্ষেপ করে বলতে শুরু করল। কালো রাত পেরিয়ে গেছে দুদিন। এলিজাবেথের হাতের ক্ষত কিছুটা শুকিয়েছে বটে, তবে ব্যথার টান এখনো মাঝে মাঝে মনে করিয়ে দেয় ঘটনার ভয়াবহতা। নিশিরাত, পুরো শহর নিস্তব্ধ। প্রেমিক যুগল আর নাইট ডিউটিতে কর্মরত ছাড়া সবাই গভীর ঘুমে মগ্ন। একটু অস্বস্তি লাগায় এলিজাবেথ উঠে ওয়াশরুমে গিয়েছিল। কাজ শেষে বেরিয়ে আসতেই চোখ গেল সামনের জানালার দিকে। মুহূর্তেই বুক ধক করে উঠল, পুরো শরীর শীতল হয়ে আসে। জানালার পাশে অন্ধকারের আবরণে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে এক দৈত্যাকৃতি মানব। চোখের পলকে উড়ে গেল সকল ঘুম। সেই ছায়ামূর্তি আস্তে আস্তে মাথা ঘুরিয়ে তাকালো এলিজাবেথের দিকে। ড্রিম লাইটের নিয়ন আলোতে উদীয়মান হলো মানবের চওড়া অবয়ব, ঠোঁটের কোণে লেপ্টে থাকা শয়তানি হাসি। আবার কেন এসেছেন? এলিজাবেথের কণ্ঠস্বর প্রবল দৃঢ়তার ছাপ, নেই কোনো জড়তা, ভয়। বলিষ্ঠ কায়া নির্মগামী কদমে সামনে এগোয়, যেন বিন্দু পরিমাণ তাড়া নেই। আজ সময় শুধুমাত্র এই মুহূর্তের জন্য ধার্য করা। সিগারেটের ধোঁয়ায় পড়ে যাওয়া কালচে ঠোঁট এড়িয়ে অদ্ভুত হাসি দিল রিচার্ড, যেই হাসিতে নেই কোনো কোমল প্রাণ। তর্জনী থেকে করে পরপর অনামিকা পর্যন্ত আঙ্গুলি তুলতে তুলতে নাটকীয় ভঙ্গিতে পুরুষালী হাসকি স্বরে বলল। সেদিন ক্লাবের ঘটনার পর থেকে এলিজাবেথের মনে রিচার্ডের প্রতি ঘৃণা থেকে তিক্ততা আরও গভীর করে ওঠে। ওর অবচেতন মন কিছুতেই মেনে নিতে পারছিল না একজন মানুষ এতটা নিষ্ঠুর আর কুৎসিত কিভাবে হতে পারে। এলিজাবেথ ভালো করেই জানত সে চাইলেও রিচার্ডকে থামাতে পারবে না, কারণ রাজার রাজ্যে সর্বোচ্চ ক্ষমতা রাজাই ভোগ করে। তিক্ততায় ভরা কণ্ঠে এলিজাবেথ তিরিক্ষি মেজাজে বলল, তো আমার কাছে কেন আসলেন? কি চাই? রিচার্ড খুবই দৃঢ় কদমে আরেক পা বাড়ালো, অধর কোণে একপাশে এগিয়ে বলল, Just for a 20 minutes French kiss. জল শক্ত হয়ে দাঁত চেপে ধরল এলিজাবেথ গমগমে গলায় বলল, এক্ষুনি বেরিয়ে যান, অসভ্য লোক। রিচার্ডের আজ খুব খুশ মেজাজ, ঠোঁট কামড়ে হেসে বলে, সভ্য আমি কখনো ছিলাম না মেরি জান। ওকে, কিস লাগবে না, আমাকে আদর করো। চমকপ্রদভাবে এলিজাবেথ রিচার্ডের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই ধীরে ধীরে রিচার্ডের অবয়বটা ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। না, রিচার্ডের চোখে কোনো চিহ্ন নেই নেশার, তবে এইমাত্র বলল যে জান। এলিজাবেথ নিজের কানে বিশ্বাস করতে পারছে না কোনোভাবেই। হয়তো তার শ্রবণ শক্তিতেই কিছু ভুল হচ্ছে, এমনটা ভাবতে লাগলো। কিন্তু ঠিক তখনই রিচার্ডের কথার ঝংকারে এলিজাবেথের ভাবনার সুতো ছিল। দ্বিতীয়বারের মতো অবাক হয়ে গেল, কারণ এবারও এলিজাবেথের কাছে কিছুই পরিষ্কার হচ্ছিল না। এলিসান? এলিজাবেথ অবাক হয়ে হুজুগেই উত্তর দিয়ে দিল, আমার আদর করো। এতক্ষণে গিয়ে স্তম্ভিত ফিরে পায় এলিজাবেথ। নিঃশ্বাস ভারী হয়ে উঠল, কথা বলতে গিয়েও আটকে যাচ্ছিল শব্দগুলো গলায়। শুষ্ক ঢুক গিলে কোনো রকমে বলল, আপনি কি আজ কিছু খেয়েছেন? রিচার্ড পকেটে হাত ঢুকিয়ে ক্রমে ক্রমে ধীর গতিতে এগিয়ে আসতে লাগলো। পেছাতে থাকলো এলিজাবেথ, পিঠ গিয়ে ঠেকলো দেয়ালের সাথে। নড়াচড়ার আর জায়গা নেই বসতে পেরে কেঁপে উঠল এলিজাবেথ। রিচার্ড এলিজাবেথের অতি সান্নিধ্যে এসে দাঁড়ালো, কিছুটা ঝুঁকলো আড়ষ্ট এলিজাবেথের ওপর, যার কারণে লম্বা চুলগুলো নিচের দিকে ঝুঁকে পড়ল। এলিজাবেথের ঠোঁট জোড়ায় আতঙ্ক, বিরতিহীনভাবে কাঁপছে চোখের পাতা, নাকের ডগায় ভারী খাচ্ছে রিচার্ডের পারফিউমের স্মেল। এলিজাবেথ নিঃশ্বাস আটকে রাখলো। এই ঘ্রাণে ওর নিজেকে মাতাল মাতাল লাগে। আকস্মিক রিচার্ড গ্রীবা বাঁকিয়ে বাগাল এলিজাবেথের দিকে করে দিল। Kiss me right there. রিচার্ডের আচরণ আজ খুবই নরম, যা বারবার প্রতিবার বিস্মিত করছে এলিজাবেথকে। রিচার্ডের চোখের পাতা একবারও পড়ছে না, কপালের রগগুলো টান টান হয়ে, তবে মুখভঙ্গি অত্যন্ত ঠান্ডা, শান্ত নদীর ন্যায়। এলিজাবেথ কাঁপা কাঁপা স্বরে বলল, মানে? চকিতে রিচার্ডের মুখ গহ্বরে রূপান্তর ঘটল।
মুখের রং রাগে লাল হয়ে উঠল, নীল চোখ দুটোতে দাউ দাউ করে জ্বলে উঠল, গলার স্বর এতটাই তীক্ষ্ণ হয়ে উঠল যে মনে হলো প্রতিটি শব্দ ছুরির মতো কেটে যাচ্ছে বাতাস। আকস্মাৎ ঝাঁপিয়ে পড়ে এলিজাবেথের কণ্ঠনালী চেপে ধরল, শক্ত হাতে শূন্যে তুলে নিল এলিজাবেথকে। অভ্যন্তর শিউরে এলিজাবেথের নিঃশ্বাস আটকে এলো, হাত পা ছটফট করতে লাগলো মুক্তির জন্য। রিচার্ড রুক্ষ কর্কশ স্বরে অযাচিত এক অনর্থক হাসি হেসে চাপা গলায় চিবিয়ে চিবিয়ে বলল, এই গালে হাত তোলার সাহস দেখেছিল না? তোর কপালে নিতান্তই ভালো যে এখনো মাটির উপরে হাঁটছিস। অন্য কেউ হলে এতক্ষণে 3.5 হাত মাটির নিচে জায়গা পেত না। ভুল বললাম, স্থান হতেও কোনো নোংরা নর্দমায় জল শৌচারের খুবলে খুবলে খেত হাড় মাংস, আর তাতেও শান্তি না পেলে সে অবশিষ্টটুকু ছাই করে উড়িয়ে দিতাম। রিচার্ডের মুঠোয় এলিজাবেথের গলা আটকা, নিঃশ্বাস যেন দূর আকাশের কোনো অধরা স্বপ্ন। ফুসফুসে বাতাস নেই, বুকের ভেতর জ্বলন্ত শূন্যতা পড়ছে, চোখের সামনে সবকিছু ধূসর হয়ে যাচ্ছে। জীবনের স্পন্দন ধীরে ধীরে স্তব্ধ, অথচ মনের এক কোণে বেঁচে থাকার ক্ষীণ আশা তখনও কাঁপছিল। সেই ক্ষীণ আশাও এলিজাবেথের কাছে বিষাদের ন্যায় ঠেকছে। সহসাই হাঁপাতে হাঁপাতে বলল, তবে আমিই বা কেন ব্যতিক্রম হলাম? মেরে ফেলুন না আমাকে অন্যদের মতো। আরও রক্তিম হতে থাকে রিচার্ডের চেহারা, রুষ্ট কণ্ঠে দাঁতে দাঁত পিষে বলল, কারণ তোর সাথে আমার এখনো অনেক হিসেব বাকি। তুই পাপ করেছিস, আর সেই পাপের শাস্তি তোকে জীবনভর তাড়া করে ফিরবে। অস্পষ্টতায় কেঁদে বলল এলিজাবেথ। কি পাপ ছিল আমার? গলা ছেড়ে চেঁচাল রিচার্ড। আমার সামনে পড়া, আমার দংশাল সত্যায় দাবানল জ্বালিয়ে দেওয়া, আমার চোখে ধরা দেওয়া, আমার বদ্ধ পৃথিবীতে আগুনের মতো বিস্ফোরণ ঘটানো। এলিজাবেথ আর কিছু বলতে পারে না। রিচার্ডের হাতে আটকে থাকা ওর গলা থেকে শ্বাস ফুরিয়ে যাওয়ার অনুভূতি। এক মুহূর্তের জন্য পৃথিবী থেমে যায়। যখন এলিজাবেথের চোখ উল্টে আসে ঠিক তখনই রিচার্ড ওকে ছেড়ে দিল। এলিজাবেথ আর নিজের শরীরকে সংযত করতে পারে না, ধপ করে ধাতব মেঝেতে বসে পড়ে। বুক চিরে বেরিয়ে আসে অসহায় শ্বাস, ঠোঁটের মাছ দিয়ে একটানা নিঃশ্বাসের শব্দ, গালের ওপর পানি গড়িয়ে গড়িয়ে জলবিন্দুর পথ ধরে অভ্যন্তরীণ যন্ত্রণার চিহ্ন হয়ে নিচে পড়ে। রিচার্ড এক হাঁটু মুড়ে এলিজাবেথের সামনে বসে, চোখে রাজার মতো তীক্ষ্ণ দৃষ্টি, যেন সে রাজা আর এলিজাবেথ এক কৃতদাসী। রিচার্ড এলিজাবেথের ভেজা চিবুক শক্ত হাতে ধরে উপরে তোল। এলিজাবেথ ভেজা ঘৃণিত চোখে রিচার্ডের দিকে তাকায়। কিস মি রাইট দেয়ার। শক্ত গলায় শাসিয়ে বলল রিচার্ড। এলিজাবেথ নিস্তব্ধ, ক্রোধে আগুন জ্বলে ওঠে রিচার্ডের। আবারও চিবিয়ে চিবিয়ে বলল, তোর আঘাতের জায়গা তুই এখন হাতের হাতের ভরিয়ে দিবি। মরে গেলেও না। এলিজাবেথের ভেজা গলায় শক্ত জবাব। ফিচেল হাসল রিচার্ড, অদ্ভুতভাবে মাথা ঘোরাতে ঘোরাতে। মুখে কিছু বলল না, পকেট থেকে ফোন বের করে ধারণকৃত একটা ভিডিও তুলে ধরে এলিজাবেথের সামনে। স্ক্রিনে চোখ রাখতেই শিউরে ওঠে এলিজাবেথ। ভিডিওতে তাকবীরের হাসপাতালের সামনের দৃশ্য। সারি সারি কালো মার্সিডিস দাঁড়িয়ে আছে, একটি গাড়ির সামনে দরজা খোলা। লুকাস ফ্রন্ট সিটে আধশোয়া ভঙ্গিতে বসে আছে, হাতে একটি মরণশীল অস্ত্র। ক্যামেরা যখন লুকাসের মুখে জুম করল, তখন লুকাস ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি টেনে চোখ টিপল। আর ঠিক সেই মুহূর্তে ফোনের পেছন থেকে রিচার্ডও একইভাবে চোখ টিপল। এই দৃশ্যের প্রত্যেকটি মুহূর্তে কিছুর পূর্বাভাস লুকিয়ে আছে। এলিজাবেথের বুকের ভেতর হিমশীতল এক অনুভূতি ছড়িয়ে পড়ল। দয়া করে ওনার কোনো ক্ষতি করবেন না। নিমিষেই এলিজাবেথের ভেতরের তেজ স্তমিত হতে দেখে রিচার্ডের ঠোঁটের কোণে এক তৃপ্ত হাসি ফোটালো। কোনো কথা না বলে আবারও গাল বাড়িয়ে দিল এলিজাবেথের দিকে। এলিজাবেথ বুঝতে পারল তার প্রতিটি প্রতিরোধ এখন ভঙ্গুর, সম্পূর্ণভাবে রিচার্ডের ইচ্ছার বন্ধে। গলায় জমাট বাঁধা দলা শক্ত ঢোক গিলে ভেতরে ঠেলে দিল এলিজাবেথ। তবুও ঠোঁট বরাবর ভেঙে আসে, মুখ ধকধক করছে। শ্বাস আটকে প্রকম্পিত শরীর অগ্রসর হলো রিচার্ডের গালের দিকে। তুলতুলে নরম ঠোঁট আলতো করে ছুঁয়ে দিল রিচার্ডের গালের কাটা দাগে। মুহূর্তেই রিচার্ড পেছন থেকে এলিজাবেথের মাথা খপ করে চেপে ধরল। কোনো ভূমিকা ছাড়াই নিজের কাজে অস্ত্রদয় মিশিয়ে দিল এলিজাবেথের তুলার মতো নরম অস্ত্রে। এলিজাবেথের চোখের মনি বড় বড় হয়ে যায়, শরীর ছটফট করতে থাকলো মুক্তির জন্য। এলোপাথারি ঘুষি বসাতে শুরু করলো রিচার্ডের পাথরের মতো শক্ত বুকে। কিন্তু রিচার্ড ছিল অটল, তার নিটল অভিপ্রায়।
রিচার্ডের ঠোঁট ক্রমশই গভীর থেকে গভীরতর হতে থাকলো এলিজাবেথের ঠোঁটের ভাঁজে। এক অদ্ভুত দক্ষতায় সে তার রাজত্ব বিস্তার করতে থাকলো। শ্বাস প্রশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল দুজনের, যেন দেহের সীমারেখাগুলো মুছে গেছে এক মুহূর্তে। রিচার্ড শেষমেশ এলিজাবেথকে ছাড়ল, তার ইচ্ছার উগ্র প্রকাশ মিটিয়ে। ঠোঁটের উপর চালিয়েছিল শুধু চুম্বন নয়, দাঁতের দাগও। এলিজাবেথের ঠোঁট ফুলে ওঠে, দু হাত দিয়ে ঠোঁট চেপে ধরে হাঁপাতে থাকে। রিচার্ডের জিভ আর ঠোঁটের নির্মম দখলে শ্বাস নিতেও ব্যর্থ হয়েছিল এলিজাবেথ। ঠোঁটের জ্বলন্ত ব্যথা ছড়িয়ে পড়ে, যেন আগুন ছুঁয়ে গেছে। রিচার্ড একপাশে সরে এসে হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছতে থাকে। তেসরা দৃষ্টিতে এলিজাবেথের দিকে তাকায় এক পলক। হাতের পিঠ সিক্ত হলো তাজা রক্তে। রিচার্ডের ঠোঁটে রক্তের দাগ দেখে বোঝা গেল এলিজাবেথও চুপ থাকেনি। নিজের ক্ষোভের প্রতিশোধ নিতে ঠোঁটে গভীর দন্ত চিহ্ন বসিয়েছে সে। নীরবে ডুকরে কেঁদে ওঠে এলিজাবেথ। আমি এতিম, তাই এমন করছেন আমার সাথে, তাই না? আমি দুর্বল, এজন্য কষ্ট দিচ্ছেন? একদম মিহি গলায় বলল এলিজাবেথ। রিচার্ড ভ্রুজোড়া কুঁচকে ফিরে তাকালো ক্রন্দনরত এলিজাবেথের দিকে। পরপর কিছুটা বিরক্তি মাখা স্বরে বলল, পুরুষের সতীত্বের যদি কোনো দাম থাকতো তাহলে বিশ্বাস করো এলিজাবেথ, তুমি আমাদের ফার্স্ট নাইটের পরপরই কোটিপতি হয়ে যেতে। নিজেকে এতিম বা দুর্বল বলে ছোট করতে না। তবে এটাও ঠিক, তুমি মোটেও কোনো অবলা সবলা নারী নও, বরং সাহসী আর বেপরোয়া। ঠিক আমার এতদিনের গর্ব, আমার একত্রিত ভার্জিনিটি ছিনিয়ে নিলে। কি দিনকাল এলো রে! ছেলেটা যেন এখন খোলা আমানত, আর মেয়েদের লজ্জা রেলসের লাইকের মতো সময় বুঝে উধাও। অটোমেটিক কান্না থেমে গেল এলিজাবেথের। রিচার্ডের দিকে ফিরল ওর বিস্মিত চোখ জোড়া, শুকনো গলায় বলল, সত্যি করে বলুন তো, কি খেয়েছেন আপনি আজ? খেয়েছি তো দুষ্ট পানি। রিচার্ডের অজানা কণ্ঠস্বর, সুরে রাগ নেই তবুও গম্ভীর। এলিজাবেথ বুঝতে পারল না, বলল, ওটা আবার কি? ওই যে তোর মুখের ভেতর থাকে যে, মাত্র টেস্ট নিলাম যেটার। এতটাও স্বাদ না, মুভিতে যতটা বাড়িয়ে বাড়িয়ে দেখায়। ভ্যাবাচাকা খেয়ে গেল এলিজাবেথ। কষ্ট ও লজ্জা সবকিছু মিলিয়ে আবারও কান্না করতে থাকে। শক্ত গলায় ধমক দিল রিচার্ড, এই মেয়ে, এইভাবে মনে কান্না কেন করছো? বিধবা হয়ে গেছ? কানো হয়ে গেছো নাকি? চলে তো মানুষকে মৃত্যু বানিয়ে ফেলেছ? এলিজাবেথ এবার ধরেই নেয় রিচার্ড পাগল হয়ে গিয়েছে। আকুতি ভরা টলটলে চোখে চেয়ে বলল, আপনি পাগল হয়ে গিয়েছেন। দয়া করে পাবনায় যোগাযোগ করুন, ওরা ওদের রোগীকে এসে নিয়ে যাক। আমাকে একটু মুক্তি দিক। আবারও ধমক দিল রিচার্ড। চুপ। পরপরই খুবই হতাশাগ্রস্ত স্বরে আওড়ায়। বোকা রেড। এলিজাবেথের মাথায় বারবার শুধু তাকবীরের কথাই ঘুরছে। ভাবতেই বুকের ভেতর শক্তিশালী চাপ অনুভব হচ্ছে। চোখ জোড়ায় অসহায়তা ভরা নিস্তেজ স্বর। দয়া করে ওনাকে কিচ্ছু করবেন না। আপনার শত্রুতা তো আমার সাথে না, আমাকে মেরে ফেলুন। মানুষটা অসুস্থ, ওনাকে সুস্থভাবে বাঁচতে দিন দয়া করে। এবার বিরক্তি উচ্চারণ করে রিচার্ড, চিবিয়ে চিবিয়ে বলল, তোমাকে একদিন আমার পুরনো জুতোর কালেকশন দেখাবো, যেটা পছন্দ হবে ওইটা দিয়েই কালে বসাবে। অপমানে নাক মুখ কুঁচকে ফেলল এলিজাবেথ। হঠাৎ করেই মাথায় এলো রিচার্ড নিশ্চয়ই তাকে ভয় দেখাতে চেয়েছে। না হয় লুকাস হসপিটালের বাইরে কেন থাকবে? তাদের রাজ্যে ধ্বংসযজ্ঞ চালাতে কোনো সময়ের প্রয়োজন পড়ে না। তাদের সাম্রাজ্য এতটাই শক্তিশালী। ভাবনার টান পড়ল রিচার্ডের গম গম স্বরে। হ্যাঁ মেয়ে, চুলের এই অবস্থা কেন? আছড়াও না। মেয়েদের নিজের প্রতি যত্ন, সাজগোজ সবকিছুই তাদের মানসিক শান্তির প্রতিফলন। এলিজাবেথ এই কয়েকদিনের টানাপোড়েনে নিজের প্রতি কোনো যত্ন নিতে পারছে না। সমস্ত অনুভূতি যেন এক জটিল দোলাচলে আটকে গেছে। তপ্ত শ্বাস ফেলল এলিজাবেথ। নাক মুখ কুঁচকে গদগদ বচন শব্দে বলল, একটু মানসিক শান্তি দিন দয়া করে। শুধু মাথায় কেন, সব চুল আছড়াবো। রিচার্ড ঠোঁট কামড়ে ভ্রু গুছিয়ে দেখল এলিজাবেথকে কয়েক সেকেন্ড। পরপর ঠোঁট কামড়ে হেসে উঠে দাঁড়ায়। টান পড়ল এলিজাবেথের হাতে। চমকে রিচার্ডের হাতের দিকে তাকায় এলিজাবেথ। রিচার্ডের গম্ভীর গলা, চলো হেল্প করছে। ওকে টেনে বাথরুমের দিকে নিয়ে যেতে থাকলো রিচার্ড। জল ফাঁক হয়ে গেল এলিজাবেথের। পা শক্ত করে রাখিয়ে ধাতব মেঝেতে। আরে আরে কি করছেন আপনি? কি পাগল হয়ে গেছেন? ছাড়ুন, হাত ছাড়ুন। আচ্ছা আচ্ছা, আছড়াবো আমি চুল। ছেড়ে দিল রিচার্ড। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে এলিজাবেথ। রিচার্ড এবার গিয়ে খুব আয়েসিভাবে বসলো বেডে। বিছানায় গা এলিয়ে দিয়ে হাস্কি ভয়েসে বলল, শুনলাম তোমার স্বামী বাড়িতে নেই, তাই ভাবলাম একটু এসে সঙ্গ দেই।
এলিজাবেথ দূরে দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে রিচার্ডকে। কাত হয়ে শোয়ার জন্য ঘাড়ের চুলগুলো এক সাইডে সরে যায়। এলিজাবেথের পূর্ণ দৃষ্টি রিচার্ডের ঘাড়ের ধনুকের তীরের সেই ট্যাটুটিতে। আবারও ভিজে এলো চোখ। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যেমন দুঃখের নির্দিষ্ট মেয়াদ নেই, তেমনই তো সবার কাছে অপছন্দের, এমনকি ঘৃণিত। এলিজাবেথের ব্যথাতুর কণ্ঠে গুরুতর কথাটাকেও হেসে উড়িয়ে দিল রিচার্ড। শূন্য দৃষ্টি নিক্ষেপ করে ভাবলেশীনভাবে বলল, ভাগ্যিস আপনি কষ্ট দিয়েছিলেন, নাহলে কখনো আমি বুঝতেই পারতাম না যে কষ্টের পর একদিন এতটা গভীর শান্তিপূর্ণ সুখ আসে, যা মৃত্যু আমাকে শিখিয়ে গিয়েছে জীবনের আসল মর্ম। এলিজাবেথ এই কথাটা রিচার্ডকে জ্বালানোর জন্য বললেও আদতেও গায়ে মাখল না রিচার্ড। সাবলীলভাবে উঠে দাঁড়ায়, গুটগুট পায়ে এসে দাঁড়ায় এলিজাবেথের সামনে। নিজের কুটিল হাতে তুলে নিল এলিজাবেথের হাত। এলিজাবেথের দৃষ্টি স্থির, তেমনই শূন্য অভিবেগ দিয়ে কোটের পকেট থেকে রুমালে পেঁচানো একটা বস্তু এলিজাবেথের হাতের মুঠোয় দিল রিচার্ড। অতঃপর অদ্ভুত এক দৃঢ় স্বরে বলল, মানুষের যত্ন পাওয়া এক ধরনের রিজিক। তোমার কপালে যতটা লেখা আছে ঠিক ততটাই পাবে, না কম না বেশি। থেমে I'm very cold, emotionless and psycho type of person. You're lucky if it turns soft for you. সঙ্গে সঙ্গে রিচার্ড জানালা দিয়ে লাফ দিল। এলিজাবেথ ছুটে গিয়ে বিছানার উপর হয়ে পড়ল। রোমালে কি ছিল তা দেখারও প্রয়োজন বোধ করল না। বালিশের নিচে রেখে নিজের ভাঙা পৃথিবীর ভারে অঝরে কাঁদতে শুরু করলো। জীবনটা যেন মাঝ সমুদ্রে আটকে গেছে। চারপাশে শুধু পানির বিশালতা, কিন্তু বাঁচার কোনো উপায় নেই। সাঁতার জানে না এলিজাবেথ, অথচ এখানেও থাকতে পারছে না, দম বন্ধ হয়ে আসে। কিন্তু ঝাঁপ দিলে নিশ্চয়ই মৃত্যু। জীবন কি সত্যিই এমন, যেখানে বাঁচাও যন্ত্রণা আর মরাও মুক্তি নয়? বারবার কলিং বেল চাপার পরও কোনো সাড়া নেই। দরজার বাইরে দাঁড়িয়ে তাকবীরের মনে অজানা শঙ্কা বাসা বাঁধে। উপায় না দেখে নিজের কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকল। কাল সারা রাত তাকবীর হসপিটালে ছিল। এলিজাবেথ একাই ছিল হোটেলে। কয়েকদিন যাবতীয় তাকবীরকে রাতে হসপিটালে থাকতে হচ্ছে। এলিজাবেথ থাকতে জোর করলেও রাজি হয়নি তাকবীর। সন্ধ্যা রেয়ানকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল তাকবীর। ভেতরে ঢুকতেই শূন্য ঘরের নিস্তব্ধতা তাকবীরকে আরও অস্বস্তিতে ফেলে দিল। এলিজাবেথের কোনো সারা শব্দ নেই। তাকবীর কয়েকবার ডাকলো, এলো কেশি, তুমি কোথায়? কিন্তু কোনো উত্তর এলো না। তাকবীর সরাসরি এলিজাবেথের রুমের দিকে এগোলো। রুমে ঢুকেই পায়ের নিচ থেকে মাটি সরে গেল। দুকদম পিছিয়ে গা ঠেকলো দরজার ফ্রেমে। মেঝেতে শুকিয়ে যাওয়া গাঢ় রক্তের দাগ। রক্তমাখা এক ছদ্মবেশী ব্যক্তি মেঝেতে পড়ে আছে নিথর, মুখটা আংশিক ঢাকা। তবে শরীরের অবস্থা দেখে ভয় চেপে বসল তাকবীরের বুকের মধ্যে। পাশে তাকাতেই রক্ত হিম হয়ে গেল। খাটের পাশে হাঁটু ভেঙে বসে আছে এলিজাবেথ, চুপচাপ নিথর। এলিজাবেথের জামা রক্তে মাখামাখি, পায়ের কাছে পড়ে আছে একটি ছুরি, ফল কাটা রক্তে ভেজা। তাকবীর ছুটে এলিজাবেথের কাছে গেল। এলো কিসি, কোনো সাড়া নেই। তাকবীর আরও কাছে গিয়ে এলিজাবেথের কাঁধ ধরে ঝাঁকাতে থাকলো। এলো কেসে, এগুলো কি? ঠিক আছো তো তুমি? এলিজাবেথ কোনো উত্তর দেয় না। ওর চোখ দুটি এক দৃষ্টিতে লাশের দিকে স্থির হয়ে আছে। পৃথিবীর সব শব্দ থেকে দূরে সরে গিয়েছে এলিজাবেথ। তাকবীর এবার ভয়ে কাঁপতে কাঁপতে লাশটির দিকে এগোলো, নাকের কাছে আঙুল রাখলো। নিথর শরীরটি একদম ঠান্ডা, মৃত্যু নিশ্চিত। ঘরে যেন মুহূর্তেই শীতল অন্ধকার নেমে এলো। তাকবীর আবারও ছুটে গিয়ে এলিজাবেথের সামনে হাঁটু গেড়ে বসলো। এলো কেসে, প্লিজ কথা বলো, এটা কিভাবে হলো? কিন্তু এলিজাবেথের চোখের সেই শূন্য দৃষ্টি আর কঠোর মূর্তির মতো বসে থাকা ঘাবড়ে যায় তাকবীর। যে কোনো সময় হোটেল স্টাফ আসতে পারে। হঠাৎ তাকবীর কিছু না বুঝে ছুরিটি হাতে তুলে নিল। ভালোভাবে ছুরিতে এপর ওপর দিক দিয়ে নিজের আঙুলের ছাপ বসাতে থাকে। এলিজাবেথ নিস্তেজ স্বরে বলল, এবার কি আমার জন্য খুনের দায়টাও নিজের ঘাড়ে নেবেন? তাকবীর আঙুলের ছাপ দৃঢ়ভাবে বসাতে বসাতে বলল, তোমার সুরক্ষার জন্য সব করতে পারি। হুট করে পাগলামি করতে থাকে এলিজাবেথ, নিজের শরীরে আঘাত করতে থাকে আর বলতে থাকে, আমি খুন করেছি আমি। তাকবীর এলিজাবেথকে শান্ত করার চেষ্টা করলো। শান্ত হতে চায় না এলিজাবেথ, চিৎকার করে করে কাঁদতে থাকে আর নিজেকে খুনি বলতে থাকে। তাকবীর বহু কষ্টতে এলিজাবেথকে শান্ত করে, তাও এলিজাবেথ প্রলাপ আলাপের মতো বিড়বিড় করে বলতে থাকে, আমি খুনি, সবাই আমাকে খুনি বলবে, পুলিশ ধরে নিয়ে যাবে আমাকে। তুমি খুনি নাও, থামতে বলেছি আমি।
শক্ত গলায় ধমকে থামালো এবার। তাকবীর আবার নরম হয়ে জানতে চাইল এলিজাবেথের কাছে। কিভাবে হয়েছে সম্পূর্ণ ঘটনা খুলে বলো আমাকে। এলিজাবেথ শুরু থেকে সম্পূর্ণ কথা বলতে লাগলো। এলিজাবেথের ঘুম বরাবরই পাতলা। সবেমাত্র ঘুমিয়েছিল এলিজাবেথ, হঠাৎ ঘরের ভিতর একটা অদ্ভুত শব্দ হলো। মস্তিষ্ক কিছুটা সজাগ হলেও শরীর ঘুমের ভারে তলিয়ে গেল আবারও। একসময় মুখে উষ্ণতার ঝাপটা অনুভব করলো, কারোর গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল এলিজাবেথের। কিছু বোঝার আগেই শক্ত হাতে কেউ ওর মুখ চেপে ধরল। নিঃশ্বাস আটকে আসতে শুরু করলো এলিজাবেথের। আততায়ীর মুখে কালো কাপড় বাঁধা, ফলে তার পরিচয় বোঝা অসম্ভব। আতঙ্কে বিছানার উপর হাত পা ছুঁড়ে ছটফট করতে থাকে এলিজাবেথ। আকস্মিকভাবে ওর হাত বালিশের নিচে চলে যায়। হাতের তলায় কিছু শক্ত জিনিস অনুভব করল। রিচার্ডের দেয়া রোমালের ভিতর লুকোনো একটা ছুরি। সেই রোমালের কথা এলিজাবেথ একেবারেই ভুলে গিয়েছিল। সহসাই বাঁচার তাগিদে এলিজাবেথ ছুরিটা তুলে নিয়ে এলোপাথারি চালাতে থাকে। আততায়ীর শরীরে আঘাত লেগে তার কণ্ঠ থেকে বিচ্ছিন্ন আর্তনাদ বেরিয়ে এলো। একসময় ছুরিটা সরাসরি তার গলায় গিয়ে ঢুকে গেল। লোকটি মাটিতে পড়ে ছটফট করতে করতে নিথর হয়ে গেল। সাহস সঞ্চয় করে সহসা এলিজাবেথ লাইট জ্বালায়। দৃশ্যটা ভয়াবহ। আততায়ীর গলা থেকে গাঢ় লাল রক্ত গড়িয়ে মেঝে ভিজিয়ে দিচ্ছে। নিথর দেহটা মেঝে দিয়ে পড়ে আছে। রিচার্ডের কথা শুনতেই পায়ের রক্ত তীর তীর করে মাথায় উঠে যায় তাকবীরের। তবে এখন পরিস্থিতি অনুকূলে নেই। তাকবীর এলিজাবেথকে টেনে তুলে দাঁড় করালো। ব্যস্ত হাতে ক্যাবিনেট থেকে এলিজাবেথের জামা এনে হাতিয়ে ধরিয়ে দিল ওর। এলিজাবেথ বিস্মিত চোখে তাকিয়ে দেখছে তাকবীরের কাণ্ড। তাকবীর এলিজাবেথকে রুম থেকে বের করে ওর রুমের দিকে ঠেলে পাঠাতে পাঠাতে বলল, গো, এক্ষুনি শাওয়ার নিয়ে আসো। কিন্তু কোনো কিন্তু না, তুমি কিছু করোনি। এটা শুধুমাত্র একটা দুঃস্বপ্ন ছিল, আন্ডারস্ট্যান্ড? তাকবীরের স্বর আগের চেয়ে খানিকটা তীব্র হলো। শক্ত গলায় কথাগুলো বলে এলিজাবেথকে ঠেলে দরজার দিকে পাঠিয়ে দিল একরকম জোর করেই। আবার গেল রুমে, নিথর দেহের পাশে গিয়ে দাঁড়ালো। কোনো আবেগের লেশমাত্র দেখা গেল না মুখে, বরঞ্চ লাশের বুকের উপর পা রেখে দুবার আঘাত করলো, যেন রাগের চূড়ান্ত বহিঃপ্রকাশ। পরপর মোবাইল বের করে দ্রুত রিয়ানকে ফোন দিল। কথা শেষ করে ফোন পকেটে রেখে দিল। হঠাৎ চোখ পড়ল এলিজাবেথের বিছানার দিকে। কিছু একটা সন্দেহ বুকে চেপে এগিয়ে গেল। বালিশটা সরাতেই নজরে পড়ল এলোমেলো পড়ে থাকা সেই রুমালটা। তাকবীর রুমালটা হাতে তুলে নিতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটি কাগজ। কাগজটার ভাঁজ খুলতেই তাকবীরের কপালের পাশের রগগুলো তীব্রভাবে স্পন্দিত হতে লাগলো। মুখে ক্রমশই জমাট বাঁধতে থাকা রাগ যেন বিস্ফোরণের অপেক্ষায়। বাস্তব জীবনের এক জলজান্ত আজাব হলো জেল। 14 শিকের জেল অন্ধকার ও ক্লান্তিকর, যেখানে সীমানা মেটে দেয়াল আর সংকীর্ণ কক্ষগুলো মনে হয় যেন জীবনকে আটকে ফেলে। এখানে প্রতিটি দিন একটি নতুন লড়াই, প্রতিটি মুহূর্ত একে অপরের চেয়ে আরও নিঃসঙ্গ। বাইরে যে পৃথিবী ছিল তা এক স্বপ্ন, আর এখানে সময়ের স্রোত থেমে থাকে। স্যাঁতস্যাঁতে মেঝেতে এক কোণে বসেছিল দুর্বোধ্য এলিজাবেথ। গায়ে জামানো জামাটিও কুঁচকে গিয়েছে। চেহারায় এক ধরনের হতবুদ্ধি ভঙ্গি। চারপাশে থমথমে পরিবেশ, নিঃশব্দে ও শব্দের গুঞ্জন। হঠাৎ এক দমকা হাওয়া এসে সব এলোমেলো করে দিয়ে গেল। তবে এলিজাবেথের মনে এখন সবচেয়ে বেশি এলোমেলো একটি চিন্তাই, তাকবীর। প্রতিদিন থেরাপি শেষে তাকবীর রাতে ফিরলেও গত রাতে আর ফেরেনি। ফোনটাও বন্ধ। সারা রাত এলিজাবেথের চোখে এক ফোঁটা ঘুম আসেনি। তাকবীরের অনুপস্থিতি ওকে এক ধরনের অজানা আতঙ্কে ভরিয়ে তোলে। রিয়ানের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। গভীর রাতের প্রতিটি মুহূর্ত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ওঠে, আর এলিজাবেথের ভেতর বেড়ে ওঠে অশান্তি। ভোর হতে না হতেই দরজায় কলিং বেলের শব্দ শোনা যায়। বুকে পানি আসা অনুভব করেছিল এলিজাবেথ। ছুটে গিয়ে দরজা খুলে, কিন্তু যা দেখল তা ছিল তার জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত সকাল। দরজা খুলতেই পুলিশের হ্যান্ডকাফ আর কঠিন মুখের কয়েকজন রোমান কর্মকর্তার উপস্থিতি। এ তো তার ভাবনা থেকে অনেক দূরের কোনো ঘটনা, নাকি সত্যিই তার সবচেয়ে বড় দুঃস্বপ্নের শুরু।
হোয়ার ইজ ইয়োর অ্যাটর্নি? রোমান পুলিশের গম্ভীর কণ্ঠস্বরের ধাক্কায় চিন্তার জগৎ থেকে বেরিয়ে এলো এলিজাবেথ। সেকেন্ড অফিসার নতুন জয়েন করেছে আজই, তাই কেস সম্পর্কে কিছুই জানে না। 3 ঘন্টা ধরে কাস্টডিতে বসে থাকা এলিজাবেথের জামিনের জন্য এখনও কেউ আসেনি। চিফ অফ হেড অফিসার চা খাচ্ছিল, তিনি নিজে গিয়ে এলিজাবেথকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। নতুন অফিসারের কথায় অধর এলিয়ে হাসল। ডেস্কের ওপর চায়ের কাপ রেখে ধীর অথচ কঠোর গলায় বলল, মার্ডার কেস, এত সহজে কি জামিন হবে? থেমে বিদ্রুপ মাখা এক হাসি ফুটিয়ে যোগ করল, তা কোথায় তোমার ভালো মানুষ? এখনো যে এলো না। কথাগুলো যেন তীর হয়ে বিঁধে যায় এলিজাবেথের বুকে। নিজের জন্য যতটা না, তার চেয়ে বেশি ভয় হচ্ছে তাকবীরের জন্য। কাস্টাডিতে নেয়ার পর থেকেই এলিজাবেথ বহুবার অনুরোধ করেছে 1 মিনিটের জন্য তার ফোনটা দেওয়ার জন্য, কিন্তু যান্ত্রিক চোখে তাকিয়ে থাকা কেউই সাড়া দেয়নি। অথচ এলিজাবেথের দৃঢ় বিশ্বাস ছিল তাকবীর আসবে এবং আত্মবিশ্বাসের সঙ্গেই বলে গেছে ওর ভালো মানুষ আসবেই, নিতে আসবে। কিন্তু সময় যেন পায়ের শেকল পড়ে থেমে আছে। কয়েক ঘন্টা পার হলেও তাকবীরের দেখা নেই। এক চাপা বিষণ্ণতা গ্রাস করে ফেলে এলিজাবেথকে। তনুমনে ধাঁধা আর অস্থিরতা চেপে বসে। হঠাৎ করে থানা প্রাঙ্গণের আবহাওয়া উত্তেজনায় টইটুম্বুর হয়ে উঠল। বিদ্যুৎ গতিতে কালো একটি লাম্বরগিনি থানার সামনে এসে থামলো। পিছু পিছু থামলো কয়েকটি মার্সিডিজ। গাড়ি থেকে নেমে এলো কালো পোশাকধারী কিছু লোক, একেবারে মৌমাছির ঝাঁকের মতো। সকলের চোখে কালো সানগ্লাস, মুখে কঠিন ভাব, দেখে মনে হয় যেন কোনো রোবোটিক সেনাদল। গার্ডরা তৎক্ষণাৎ দুপাশে সারি করে দাঁড়িয়ে মাঝখানে রাস্তা তৈরি করে দিল, যেন এখানে কোনো হলিউড মুভির দৃশ্যের শুটিং চলছে। ল্যাম্বরগিনির ড্রাইভিং সিট থেকে লুকাস তাড়াহুড়ো করে নেমে দরজা খুলে দিল। সাথে সাথে ভেতর থেকে বেরিয়ে এলো রিচার্ড। তার ড্রেসিং উপস্থিতি পুরো জায়গা থমকে দিল মুহূর্তেই ঠান্ডা হাওয়ার মতো। প্রথমে রোদে ঝলসে উঠল রিচার্ডের গালের সেই কাটা দাগ, যা তার ব্যক্তিত্বকে আরও ভয়ঙ্কর করে তোলে। থানার বাইরের পুলিশরা রিচার্ডকে দেখে মাত্রই আঁতকে উঠল। রিচার্ড মানেই আতঙ্কের প্রতিমূর্তি। রিচার্ডের চোখের সানগ্লাসের আড়ালে স্পষ্ট ক্রোধ ঝলকাচ্ছে। নিরুদ্বেগ ভঙ্গিতে কোটের ভাঁজ ঝাড়তে ঝাড়তে সিঁড়ি পেরিয়ে থানার দিকে অগ্রসর হতে থাকে। পদচারণায় বোঝা যাচ্ছিল সে দেরি বরদাস্ত করার লোক নয়। রিচার্ডের পিছু পিছু যেতে থাকলো সকল গার্ডরা। লক্ষ্য করলে দেখা যায় রিচার্ডের সঙ্গে আসা কালো পোশাকধারী প্রত্যেকের বাম হাতের বৃদ্ধা আঙুল কাটা। এটি প্রথমে অদ্ভুত মনে হলেও গভীরভাবে দেখলে বোঝা যায় এটা কোনো দুর্ঘটনা নয়, বরং একটি সচেতন প্রতিক্রিয়া। যেন এটি তাদের বংশ পরম্পরায় চলে আসা এক রহস্যময় রীতি, যা তাদের পরিচয়ের চিহ্ন বহন করে। রিচার্ডের সৈন্য সদস্যের চিহ্ন বহন করে। এই চিহ্ন তাদের সম্পর্কে এক নীরব বার্তা দেয়। তারা সাধারণ কেউ নয়, সাধারণ কোনো মানুষের সহকর্মী নয় তারা। এই মেয়ে, তুমি কি এতিম? এখনো তো কেউ এলো না, এই জন্যই খুন করার আগে ভেবেচিন্তে করতে হয়। এখন জেলে পচে মর সারা জীবন। সবার মনে চাপা অস্বস্তি। এমন সময় বাইরে থেকে বিকট শব্দে দরজা খুলে এক গুরু গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। হিয়ার ইজ হার গার্ডিয়ান। মুহূর্তেই উপস্থিত সবাই পেছনে ঘুরল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা সুঠাম দেহের রিচার্ডকে দেখা মাত্রই হেড অফিসারের মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। তার মুখ শুকিয়ে যায়, গলায় শুষ্ক ঢুক গেলার শব্দ শোনা গেল। পাশে দাঁড়ানো নতুন অফিসার, যিনি মাত্রই সাহস দেখাচ্ছিলেন, তিনি নিজেও বেশ ঘাবড়ে গেলেন। রিচার্ডের ক্ষমতা সম্পর্কে সবাই জানে। একবার রেগে গেলে তার সামনে দাঁড়ানোর সাহস কারণেই বিধ্বস্ত, ধ্বংসযোগ্য। ধীর অথচ দৃঢ় পদক্ষেপে রিচার্ড এগিয়ে এলো। থানায় এসেছে তাও লেশাবেশ দেখে মনে হচ্ছে কোনো বিজনেস কনফারেন্সে অ্যাটেন্ড করতে এসেছে। রিচার্ড বন্দরে ছিল। আজকে এক শিপ মেয়ে দুবাই পাচার করা হচ্ছে। তখনই এই খবর রিচার্ডের কানে গেলে সেখান থেকেই ছুটে আসে। পুরো ঘর জুড়ে এক চাপা আতঙ্ক। হেড অফিসার তড়িঘড়ি উঠে দাঁড়ালেন। রিচার্ড তার শক্ত চিবুকে দৃঢ়তা রেখে এক ঝলক চোখ ফেরালো এলিজাবেথের দিকে। এলিজাবেথ মাটির দিকে তাকিয়ে থাকলেও ওর দৃষ্টি নিস্তেজ হয়ে রিচার্ডের আগমনের কারণ খুঁজছিল। হঠাৎ রিচার্ডের উপস্থিতি ওর মনে আরও ভয় জাগিয়ে তুলল। আর আপনি এখানে? আমাকে বললেই তো হতো, আমি নিজেই চলে যেতাম। হেড অফিসারের গলা কাঁপছিল, শব্দগুলো আটকে আসছিল ভয়ে। রিচার্ড কোনো উত্তর দিল না।
ওর তীক্ষ্ণ দৃষ্টি স্থির ছিল এলিজাবেথের ওপর, যেন সেই চাহনিতে লুকিয়েছিল অজানা প্রশ্ন আর অব্যক্ত ক্ষোভ। রিচার্ডের চোখজোড়া গভীরভাবে এলিজাবেথকে পরখ করছিল পা থেকে মাথা পর্যন্ত। আশ্চর্যভাবে আজ এলিজাবেথও সেই দৃষ্টির সামনে নত হয় না। ওর নিজের চোখেও ছিল এক অদ্ভুত তীক্ষ্ণতা, যেন সেই দৃষ্টিতে সগর্ভে প্রতিধ্বনি করছে রিচার্ডের চাহনি। মিশে রয়েছে নীল জোড়া চোখের তীক্ষ্ণ দৃষ্টি আর এক আড়ষ্ট নারীর সুগভীর নিকোষ কালো চোখের কাতর দৃষ্টি। একপাশে শীতল দৃঢ়তা, আরেক পাশে অসহায়তার নীরব আকুতি। এলিজাবেথের চোখ থেকে নিঃশব্দে দুফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। রিচার্ডের মুখে কোনো পরিবর্তন না হলেও তার লম্বা দুটি হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল তাৎক্ষণিক। শিরাগুলো ফুলে ওঠে, গৌরবর্ণের শক্ত বাহুগুলোর শিরা উপশিরাগুলো স্পষ্ট হয়ে ধকধক করতে লাগলো। এই দৃশ্য দেখে হেড অফিসারের শরীর দিয়ে ঘাম গড়িয়ে পড়তে লাগলো। আতঙ্কে এক পা পেছনে সরিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কোনো মতে বলল, স্যার, এই মেয়ে কি আপনার পরিচিত? কল হার ম্যাম বাস্টার্ড। রিচার্ডের গর্জনে কেঁপে উঠল উপস্থিত সবাই, সঙ্গে কেঁপে উঠল এলিজাবেথও। হেড অফিসারের চোখে ঝিলমিল করে উঠল কৌতূহল, মিশেছিল খানিকটা অবিশ্বাস। রিচার্ড কায়নাতের মতো একজন যে মানুষকে মানুষ বলে গণ্য করে না, সেই রিচার্ড সামান্য একটা মেয়েকে ম্যাম ডাকতে বলছে। মানে? শি ইজ দ্য কুইন অফ ড্রাগন গ্রুপ। নবীন অফিসার ফাঁকি দিয়ে সরে যাওয়ার চেষ্টা করছিল। ভেতরে ভেতরে সে ঠিকই বুঝতে পারছে এখানে কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে, কিন্তু তার সেই আশা মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। রিচার্ডের গার্ডরা ইতোমধ্যেই পুরো থানা ঘিরে ফেলেছে। ভেতর থেকে একটা মাছিও বেরোনোর সাধ্য নেই। রিচার্ড এবার তার আগুনের মতো জ্বলন্ত নীল চোখ নিক্ষেপ করল অফিসারের মুখে। সেই এক তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো অফিসের বাতাস যেন ভারী হয়ে উঠল। হঠাৎ কর্কর শব্দে ভাঙল নীরবতা। রিচার্ড দাঁতে দাঁত চেপে এক অদৃশ্য ক্রোধ দমন করছে। ওর প্রতিটি পদক্ষেপে যেন মৃত্যু ঘনিয়ে আসছে। লেট হার গো, বাকি কথা পরে বলছে। অফিসার এক ধরনের হীনমন্যতায় আক্রান্ত হয়ে পড়ল। মনে হচ্ছিল তার দুপা দুই নৌকায়, আর দুটো নৌকাই তার জন্য গলার কাটা। পালানোর কোনো পথ নেই, পানিতে ঝাঁপ দিলে নিশ্চয়ই মিত্র। কিন্তু এই মুহূর্তে মিত্র স্বয়ং তার সামনে দাঁড়িয়ে। অসহায়ভাবে এক কনস্টেবলকে ইশারা করল এলিজাবেথকে মুক্ত করে দেওয়ার জন্য। লেডি কনস্টেবল তালা খুলতেই রিচার্ড তীব্র আগ্রহে এগিয়ে গেল, দাঁড়ালো এলিজাবেথের সামনে। এলিজাবেথ তখনও মাথা নিচু রেখেছে, ডুকরে ডুকরে কাছে। হঠাৎ রিচার্ড ওর শক্তপোক্ত হাত অথচ গভীর অধিকার বোধ নিয়ে আঁকড়ে ধরল এলিজাবেথের হাত। এলিজাবেথ চকিতে মাথা তুলে তাকালো রিচার্ডের দিকে। সেই স্পর্শে ওর সারা শরীর বিদ্যুৎ চমকের মতো শিহরিত হলো। প্রথমবারের মতো রিচার্ডের স্পর্শে কোনো কঠোরতা বা আগ্রাসন টের পেল না এলিজাবেথ। রিচার্ডের চিবুক শক্ত। এলিজাবেথের হাত খুবই অধিকার বোধের সাথে ধরে টেনে নিয়ে গেল ডেস্কের সামনে। ওকে চেয়ারে বসিয়ে নিজেও আরাম করে বসল। পায়ের ওপর পা তুলে হেড অফিসার পুরো পরিস্থিতি দাঁড়িয়ে দেখছে, চোখে ভয় আর হতবাক ভাব। দৃশ্যটা সত্যি বিদ্রুপাত্মক। আসামি বসে আর নিরাপত্তা কর্মীরা দাঁড়িয়ে। এলিজাবেথ তবুও মাথার তুলনা নিজের অস্তিত্বকেই আড়াল করতে চাইছে। অফিসারের নাম যেন কি? রিচার্ড খুবই ভদ্র গলায় নিজের বৃদ্ধাঙ্গুল ললারে ঘষতে ঘষতে কিছু মনে করার ভঙ্গিতে জানতে চাইল। জুবুথুবু করে কাঁপতে থাকা অফিসার রিচার্ডের ঠান্ডার গলার ট্রেডে আতঙ্কে আর চাপ্পা সহ্য করতে না পেরে হঠাৎ রিচার্ডের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ল। এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে আটকে উঠল এলিজাবেথ। তবে রিচার্ডের ভ্রুক্ষেপ ছিল না, বরং বিরক্তি প্রকাশ করল কপালের গভীর ভাঁজে। একজন লেডি কনস্টেবলকে ডেকে গমগমে আওয়াজে বলল, গেস্ট রুম থেকে এসে ফ্রেশ করে নিয়ে আসুন। কনস্টেবল তাই করল। এলিজাবেথও আর এসবে থাকতে চাইল না, ঝড়বস্তুর মতো চলে গেল। এবার রিচার্ড ফিরে গেল তার নিজস্ব বৈশিষ্ট্যে। স্যার, আমি যদি ডিউটি পালন করতে গিয়ে কোনো ভুল করে থাকি মাফ করে দিন আমাকে। রিচার্ড নিশ্চুপ, অকারণে মাথা উপরে তুলে চোখ বুজে গ্রীবা ঘোরাতে থাকে। আরও ভয় বাড়তে থাকে অফিসারের। সহসাই কোনো রকমে আওড়ালো, স্যার, ম্যামের কি হন আপনি? রিচার্ডের বিলম্বহীন জবাব, হার লাইফ লং লাভ। এবার কেঁদে দিল অফিসার। সাদা চামড়া রক্তিম বর্ণ ধারণ করে। সরি স্যার, সরি, আমি জানতাম না ম্যাম সম্পর্কে। রিচার্ডের কণ্ঠে তেজ নেই, তবে খুবই গম্ভীর।
অফিসার কোনোভাবে উঠে দাঁড়াতে পারছে না, তার শরীর কাঁপছে ভেতরে ভেতরে। রিচার্ডের গুরু গম্ভীর কণ্ঠস্বর মনের গভীরে ভয়কে আরও গভীর করে তুলছে, প্রতিটি শব্দ পেরেকের মতো বুকে বিঁধছে। রিচার্ড এবার বিরক্তি লুকিয়ে রাখল না, তার কণ্ঠস্বর আরও কঠিন হয়ে উঠল। আই সেড স্ট্যান্ড আপ স্টুপিড। শব্দগুলো বজ্রের মতো আছড়ে পড়ল এবং অফিসার বুঝল এবার উঠে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। উঠে দাঁড়ায়। রিচার্ড ওর তীক্ষ্ণ পূর্ণ দৃষ্টি দিল অফিসারের উপর, সদর্পে প্রশ্ন ছুড়ল। কিসের উপর ভিত্তি করে ওকে অ্যারেস্ট করা হয়েছে? অফিসারের গলায় কথা বেজে বেজে আসে। আসলে স্যার, কাল রাতে হোটেলের পাশে একটি ডেড বডি পাওয়া যায়। সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেছে মৃত ব্যক্তি শেষবার ম্যামের অ্যাপার্টমেন্ট জানলা দিয়ে লুকিয়ে ঢুকেছিল। তারপরের দিন তার লাশ পাওয়া যায়। সেই সন্দেহের ভিত্তিতে আমরা ম্যামকে গ্রেপ্তার করেছি। লাশ? কোথায় লাশ? কিসের লাশ? ঘটনাস্থলে উপস্থিত সকলে হতবাক হয়ে পড়ল। চাপা উত্তেজনার মাঝেই বাইরে থেকে একজন কনস্টেবল দৌড়ে ভেতরে ঢোকার চেষ্টা করল, কিন্তু গার্ডরাটাকে সঙ্গে সঙ্গে আটকে দিল। কনস্টেবলটি ছিল মর্গে পাঠানো লাশের দায়িত্বে। তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট, কপালে গভীর চিন্তার রেখা। অফিসার গার্ডটির দিকে তাকালেন, দুটো খাদযুক্ত দৃষ্টি মিলে গেল। কনস্টেবলের চোখে ফুটে উঠল এক অসহায় ইঙ্গিত, যেন কোনো ভয়াবহ সত্যি জানাতে চায়। সেই ভাষা বুঝতে দেরি হলো না অফিসারের। মুহূর্তেই তার শরীর থেকে শক্তি হারিয়ে গেল। তার মনের মধ্যে স্পষ্ট হয়ে উঠল এক ভয়াবহ সত্য, মর্গে লাশ নেই, সেটি উধাও হয়ে গেছে। অফিসারের চুপসে যাওয়া অবয়বে দেখে এক অদ্ভুত বাঁকা হাসি দিল রিচার্ড। সেই হাসি বলে দিয়েছিল সবকিছু তারই পরিকল্পনার অংশ। পকেটে হাত ভরে দিয়ে উঠে দাঁড়ালো রিচার্ড। ওর চোখে এক অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি ছিল। নবীন অফিসারের দিকে তাকিয়ে একেবারে সাবলীল গলায় প্রশ্ন করল। আমার ব্যক্তিগত নারীর হাতে কে হ্যান্ডকাফ পরিয়ে দিয়েছিল? থতমত খেয়ে যায় সদ্য নতুন জয়েন করা অফিসার। আইটাই করে তেজটার নজরে তাকালো হেড অফিসারের দিকে, যে আগে থেকেই ভয়ে গুটিয়েছিল। সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে গেল রিচার্ডের কাছে। হেড অফিসারের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আর বাকি সকলের উদ্দেশ্যে গলা ছেড়ে বলল, এভরিওয়ান গেট আউট। সকল পুলিশদের চোখে স্পষ্ট ভয়, একই সাথে কৌতূহল। নতুন অফিসারের এই কয়েক মিনিটেই ধারণা হয়ে গিয়েছে রিচার্ড কতটা ভয়ঙ্কর। আমতা আমতা করে বলল, কেন স্যার? রিচার্ড এবার পা বাড়ালো। কাঁপতে থাকা অফিসারের কলার খপ করে চেপে ধরে দাপুটে গলায় চেঁচিয়ে বলল, কারণ এই শালাকে আমি এখন কুত্তার মতো পেটাবো, আর এমনভাবে পেটাবো যে ওর আর্তনাদের শব্দে অন্যদের কানের সমস্যা হয়ে যাবে। জীবন বাঁচানো ফরজ। সকলে তৎক্ষণাৎ হিড় হিড় করে বেরিয়ে গেল। রিচার্ডের গার্ডরা থানার সকল দরজা জানালা লাগিয়ে দিয়ে দরজার বাইরে গিয়ে পাহারাদারের মতো দাঁড়ায়। ভেতরে শুরু হয় ঠাস ঠুস ঠাস 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 ঠুস, বাইরে ভেসে আসে, স্যার আর পাচ্ছি না, মাফ করে দিন। ম্যানশনের সামনের সেই সুবিস্তৃত জায়গাটি যেন এক টুকরো কাব্য। সুইমিং পুলের পাশে ছোট ছোট ঘাসের ওপর রঙিন সাজানো কোণ, সকালে সোনালি রোদে গা ভিজিয়ে নাস্তা করার আদর্শ স্থান। কিন্তু এখানকার পরিবেশটা একেবারেই অন্যরকম। উত্তেজনা ছড়িয়ে আছে বাতাসে। সেখানে নাস্তার বদলে টেবিলে রাখা হয়েছে নামি দামি ওয়াইন, সোডা আর তীব্র গন্ধের ব্ল্যাক কফি। ফাদার, যার বয়সের ছাপ তার শরীরে স্পষ্ট হলেও চেহারায় তেজ আর ব্যক্তিত্ব এখনও অটুট। সাদাপাকা মৃদু লম্বা দাড়ি আর শক্ত চোয়ালের ছায়ায় লুকিয়ে আছে এক দৃঢ় চরিত্র। হাতে ওয়াইনের গ্লাস নিয়ে তিনি মৃদু ভাঁজ পড়া কপাল উঁচু করে তেজরা নজরে তাকাচ্ছে লারার দিকে। লুকাস ফাদারের পাশে টান টান হয়ে দাঁড়িয়ে আছে। আজ রিচার্ডের সাথে যায়নি লুকাস, বরং এখানে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ফাদারের কাছে এখনও বোধগম্য হয়নি লারার হঠাৎ আগমনের কারণ। লারা শত্রুপক্ষের মেয়ে, আজ স্বয়ং এসে হাজির হয়েছে সবথেকে ভয়ঙ্কর শত্রুর সামনে। ওর উপস্থিতি এক ধাঁধা। লারার পোশাকেও আজ এক অদ্ভুত সাধারণত্ব, কালো জিন্স আর ওভারসাইজ সোয়েটার, ঘাড় সমান চুল খোলা, সব মিলিয়ে তার স্বভাবের বিপরীত এক রূপ। সবচেয়ে আশ্চর্যের বিষয়, মদে ডুবে থাকা মেয়ে আজ ওয়াইনের সমাহারের মাঝে বসে সে চুপচাপ কফি চুমুক দিয়েছে। ফাদার তাকিয়ে আছেন লারার দিকে, এক দৃষ্টিতে লারার প্রতিটি আচরণকে বিশ্লেষণ করছেন। লারার নির্লিপ্ত মুখ আর পরিস্থিতির অস্পষ্টতা মিলিয়ে ঘনীভূত হয়েছে এক অদ্ভুত পরিবেশ। চারপাশে মৃদু রোদ ঝলমল করছে, অথচ বাতাসে টানটার উত্তেজনার আভাস। ফাদার খুশকো হাসি দিয়ে গলা পরিষ্কার করে নিল, পরপর গমগমে গলায় বলল,
উদ্দেশ্য কি? সরাসরি এহেন প্রশ্নে মোটেও অবাক হয়নি লারা। সে নিজেও একজন গ্যাংস্টারের মেয়ে, খুব ভালো করেই অবগত গ্যাংস্টারদের আচরণে। কফির মগ ছোট্ট টেবিলে রেখে মিষ্টি হাসি দিল লারা, অতি আন্তরিক গলায় অকপটে বলে দিল, সম্পর্ক করতে চাই। লুকাস ক্রমশই নিজের ক্রোধ দমিয়ে রাখতে চাইছে যথাসম্ভব। এই মেয়ের উদ্দেশ্য সে খুব ভালো করেই জানে। ফাদারের কপালের ভাঁজ আরও দৃঢ় হলো, জলদ গম্ভীর গলায় বলল। কিসের সম্পর্ক? লারা সব সময়ের মতো ঠোঁট কামড়ে লাজুক হাসল, পরপর ফিসফিসিয়ে হাসকি স্বরে বলল, বৌমা হতে চাই আপনার। মুহূর্তে শক্ত হয়ে গেল ফাদারের চিবুক। তার চোয়ালের পেশি শক্ত আর ধৈর্যের লড়াই করছে, তবে নিজের সংযমের সীমা এক বিন্দু অতিক্রম করলেন না ফাদার। চেহারার শান্ত ভাবটা ঠিকই ধরে রাখলেন, যদিও ভেতরে রক্তের স্রোতের মতো টকবক করছে। রিচার্ডের ব্যাপারে ফাদার বরাবরই অতিরিক্ত সংবেদনশীল। এটা রিচার্ড না জানলেও ফাদার জানেন তার কাছে রিচার্ড কতটা গুরুত্বপূর্ণ। সেই স্পর্শকাতর অনুভূতি বুকে লুকিয়ে রেখে ফাদার গভীর নিরেট ঠান্ডা গলায় বলে উঠলেন। রোহিত চাই তোমাকে। লারা সামান্য থেমে গেল। সে ফাদারের প্রশ্নের ওজন বুঝতে পেরে মাথা উঁচু করে তাকালো, তবে চোখের দৃঢ়তা সরেনি এক বিন্দু। প্রবল আত্মবিশ্বাসের স্বরে বলল, এখন চাই না, তবে চাইতে কতক্ষণ? লারার জবাব শুনে ফাদার একটু থমকালেন। মনে ধরে ওর জবাব। ফাদারের ঠোঁটের কোণে সামান্য হাসির ছোঁয়া, যা অকপটে প্রকাশ করলেন না, ভেতরে ভেতরে গভীরভাবে ভাবতে লাগলেন। লারার চরিত্র অনেকটা রিচার্ডের মতো, দুজনেই প্রবল আত্মবিশ্বাসী এবং নিজেদের সিদ্ধান্তে অটল। তাদের মধ্যে এক অদ্ভুত সামঞ্জস্য রয়েছে, যা ফাদারের নজর এড়ায়নি। কিছু সময় চুপ করে থাকলেন ফাদার, তার নিজের চিন্তাগুলো গুছিয়ে নিচ্ছিলেন। লুকাসের জন্য এই নীরবতা অসহ্য হয়ে উঠল। ফাদারের পাশে দাঁড়িয়ে লুকাসের ধৈর্য ফুরিয়ে আসে। বিরক্তি প্রকাশ করতে গিয়ে চল শক্ত করে এদিক ওদিক তাকাচ্ছিল। হঠাৎ লুকাসের চোখ পড়ল প্রধান ফটকের দিকে, আর সেকেন্ডের মধ্যেই তার অভিব্যক্তি বদলে যায়। আমাবস্যার মতো কালো মুখ ঝলমল করে উঠল। প্রধান ফটক দিয়ে এগিয়ে আসে রিচার্ড, পাজা কোলে এলিজাবেথকে নিয়ে। ওদের উপস্থিতি ম্যানশনের এই টান টান পরিবেশে নতুন উত্তেজনার ঝড় বইয়ে দিল। লুকাস আর নিজেকে ধরে রাখতে পারে না। ফাদারের সামনে থাকা ভুলে গিয়ে সে দু হাতে তর্জনী মুখে ঢুকিয়ে জোরে একদিকে শীষ বাজালো। ফাদার দ্রুত বিরক্ত হলেন, চোখে চাপা ক্ষোভ ফুটে ওঠে, কিন্তু শীষের উৎস লক্ষ্য না করে তার দৃষ্টি সরাসরি লুকাসের দেখানো দিকে গিয়ে থেমে গেল। রিচার্ডকে দেখে মুহূর্তে ফাদারের দু হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। মুখের অভিব্যক্তি কেবল অভিজ্ঞ কেউই বুঝতে পারবে, যেখানে রাগ, দুশ্চিন্তা আর অন্য এক অদ্ভুত উত্তেজনা মিশে আছে। লারাও একই দিকে তাকালো, তার চোখেও স্পষ্ট বিস্ময় এবং ক্ষোভ উভয়। রিচার্ডের উপস্থিতি ওর মনে হাজারো প্রশ্ন আর অনুভূতির ঝড় তুলল। রিচার্ডের চোয়াল বরাবরের মতো আজও শক্ত, যেন পাথরে খোদাই করা। অভিব্যক্তিতে নেই কোনো ভাঙচুর, সব কিছু নিখুঁতভাবে নিয়ন্ত্রণে। তবে আজ নজর কাড়ছে কোলে থাকা এলিজাবেথ। মেয়েটির স্বভাব সিদ্ধ ছটফটানি কোথায় যেন হারিয়ে গেছে। কোনো কিলঘুষি নয়, কোনো চেঁচামেচি নয়, চুপচাপ ঘাপটি মেরে রয়েছে রিচার্ডের বুকে। এলিজাবেথের ফোলা ফোলা ঠোঁট আর মুখের অবস্থা দেখে সহজেই ধারণা করা যাচ্ছে রিচার্ড তার স্বভাব সিদ্ধ বুনো ঝড় সামলানোর জন্য আসার আগে ছটফটানোর নাসল মলম যথেষ্ট পরিমাণের ব্যবহার করেছে। হয়তো সেটা ছিল রিচার্ডের ব্যক্তিগত কৌশল, কিংবা এমন কোনো অভিজ্ঞতা যা এলিজাবেথকে আজ অবশ করে রেখেছে। রিড স্টপ। রিচার্ড পায়ের গতি থামায়, ফিরে তাকায় দূরে শক্ত অভিব্যক্তিতে দাঁড়িয়ে থাকা ফাদারের দিকে। নিরুদ্দেশহীন সুর গলায় বলল, শি ইজ ফিজিক্যালি আনস্টেবল, শি নিডস রেস্ট। যা কথা হবে পরে। দাঁতে দাঁত চেপে ধরে ফাদার। লারা এক প্রকার ছুটে আসে, রিচার্ডের সামনে দাঁড়ায়, হাঁপাতে হাঁপাতে ক্রোধ মিশ্রিত স্বরে বলল, ফিজিক্যালি আনস্টেবল মানে তুমি এই মেয়েকে বলে কেন নিয়েছো রিচার্ড? কারণ ও হাঁটতে পারছে না। কেন, কি হয়েছে ওর? ওটা যেটা হলে হাঁটা যায় না। বাঁকা হেসে বলল রিচার্ড। লারা কিছু বলতে যাবে, তখনই ওর চোখে আটকে যায় রিচার্ডের কোলে মিয়ে থাকা এলিজাবেথের ঘাড়ে। কালো ছোপ ছোপ দাগে ভরা সেই ঘাড় আর কুচকানো জামা দেখিয়ে বুকের ভেতর চাপ দিয়ে ধরে লারার। ভেতরে এক অদ্ভুত ঝড় ওঠে, যা লারার দুহাত মুষ্টিবদ্ধ করে দেয়। কিছু বলতে যাবে, কিন্তু রিচার্ড কোনো সুযোগ না দিয়ে গমগমে পায়ে এগিয়ে যেতে থাকে। রিচার্ড যত ভেতরের দিকে যাচ্ছে ততই বিস্মিত হতে থাকে এলিজাবেথ।
ওর বড় বড় চোখের গোলক ম্যানশনের সৌন্দর্য আর ভিন্নতাকে গিলে খাচ্ছে। পুরো ম্যানশনে আধুনিকতার নিখুঁত ছোঁয়া, অসাধারণ কারুকাজে সজ্জিত প্রতিটি কোণ। কিন্তু এই আধুনিকতার মাঝেও এক রহস্যময় গা ছমছমে ভাব রয়েছে স্পষ্ট। বাগানবাড়ির মতোই সুন্দর, কালোতে আবৃত এক অদ্ভুত, চারিদিকে অদ্ভুত শোপিস আর দেয়ালে টাঙানো আজব সব পেন্টিং। রিচার্ড কোলে মাথা থাকা এলিজাবেথের বিস্মিত গোল গোল চোখের দিকে তাকিয়ে বাঁকা হাসল। এই বিস্ময় তার কাছে খুবই স্বাভাবিক। লিভিং এরিয়ায় পৌঁছে রিচার্ড সোফায় বসল, এলিজাবেথকে কোলে রেখেই। এতক্ষণ স্তম্ভিত হয়ে থাকা এলিজাবেথ একটু ধাতস্থ হলো। সরে যেতে চাইলে রিচার্ড ওকে আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরে। হঠাৎ করে ম্যানশনের পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। একটা ঈগল পাখি তীক্ষ্ণ ডাক টেনে উড়ে এসে রিচার্ডের কাঁধে বসল। ঈগলটার চেহারা ভয়াবহতা আর গৌরবের মিশ্রণ। এই দৃশ্য দেখে এলিজাবেথ আরও কুঁকড়ে গেল। ভয় পেয়ে এবার রিচার্ডের বুকের গভীরে মুখ লুকাল। এরই মধ্যে শোনা যায় বিড়ালের মিউ মিউ ডাক। একটা কালো বিড়াল মৃদু পায়ে হেঁটে এসে রিচার্ডের উরুর উপর লাফ দিয়ে বসে পড়ল। এলিজাবেথের এত কাছাকাছি যে এলিজাবেথ চমকে উঠল। তবে বিড়ালটা দেখে ভিতরে বিস্ময় আরও বাড়ল। কালো রঙের বিড়ালের চোখের মণি ঠিক রিচার্ডের চোখের মতোই গভীর নীল। কিছুক্ষণ তাকিয়ে থেকে এলিজাবেথ রিচার্ডের বুক থেকে মাথা তুলে বিড়ালটার দিকে বিস্মিত চোখে তাকিয়ে থাকলো। এই ম্যানশনের প্রতিটি ছোঁয়া রহস্যের এক নতুন অধ্যায় খুলে দিচ্ছে এলিজাবেথের সামনে। বিড়ালটাকে এলিজাবেথের দিকে ঘেঁষতে দেখে রিচার্ড মৃদু হাসল। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্তপাঠে। বিড়ালের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, টিগার, ডু ইউ লাইক হার অ্যাজ এ কুইন অফ আওয়ার ম্যানশন? কি জানি টিগার কি বুঝলো, আরও বেশি করে নিজের শরীর ঘেঁষতে থাকে এলিজাবেথের সাথে। বোঝাচ্ছে সে এলিজাবেথকে তাদের ম্যানশনের কুইন হিসেবে পছন্দ করেছে। রিচার্ড আবারও অদৃশ্য হাসি দিল, অতঃপর কাঁধে থাকা ঈগলের দিকে তাকিয়ে আদেশের সুরে বলল, ব্ল্যাক হক, টেক হিম অ্যাওয়ে। সঙ্গে সঙ্গে ঈগলটি ওর তীক্ষ্ণ আওয়াজে তুলে সুচালো ঠোঁট ফাঁক করে টিগারের ঘাড়ে চেপে ধরে উড়াল দেয়। চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম এলিজাবেথের। ওরা আপনার কথা বুঝে? রিচার্ডের আত্মবিশ্বাসী স্বর। আপনার মতো হৃদয়হীন একজন পশু পাখি পোষ মানাতে পারে? হাস্যকর। শুধু ওদের দুজনকে, তো বিশেষ গুণের কারণে। আর রিচার্ড কানা যেটা হাত লাগায় সেটাই পোষ মানতে বাধ্য। শেষের কথার সাথে সাথে এলিজাবেথ নিজের কোমরের কোমল অংশে চাপ অনুভব করল। ও নরম হাত চেপে ধরল রিচার্ডের শক্ত হাতের ওপর। চোখ মুখ কুঁচকে রাশভারী আওয়াজে বলল, কি বিশেষ বৈশিষ্ট্য ওদের? ওদের বৈশিষ্ট্য আমার সাথে খুব চায়। যেমন ঈগল নিজের শিকার কখনো ছাড়ে না, শতকোষ ছোট হলেও ছবল মেরে ছাড়ে। আর বিড়াল আগাম বিপদের সংকেত বোঝে। তার মানে আপনি জানতেন আমার ওপর ওই রাতে অ্যাটাক হবে, তাই সেদিন আমার কাছে ছুটিটা রেখে এসেছিলেন। রিচার্ড কোনো জবাব দেয় না। এরই মধ্যে একজন মেল স্টাফ এসে নতজানু হয়ে বসে রিচার্ডের সামনে। এলিজাবেথের চোখ কিঞ্চিত সংকুচিত হয়ে ওঠে। স্টাফটি ধীরে ধীরে রিচার্ডের জুতো খুলতে শুরু করে। এলিজাবেথের চোখ বিস্ময় বড় হয়ে যায়। একজন মানুষ কতটা বিলাসী হলে জুতো খুলে দেওয়ার জন্যও লোক লাগে। স্টাফটি রিচার্ডের জুতো খুলে পাশে রাখে। এরপর যখন রিচার্ডের উরুর উপর থেকে শূন্যে ঝুলে থাকা এলিজাবেথের পায়ের জুতো খুলতে উদ্যত হয়, ঠিক তখনই রিচার্ডের চাপা গলার শব্দ শোনা যায়। শব্দটি যেন বৈদ্যুতিক শকের মতো লাগলো স্টাফটির। ভুলের কোনো ক্ষমা নেই রিচার্ডের কাছে, এই সত্যটা খুব ভালো করেই জানে সে। স্টাফটি দ্রুত উঠে দাঁড়িয়ে মাথা নুইয়ে সম্মান জানায় এবং ধীরে ধীরে চলে যায়। এরপর যা হলো তা ছিল এলিজাবেথের জন্য অবিশ্বাস্য। রিচার্ড ঝুঁকল, স্বয়ং ওর নিজ হাতে নেমে গেল এলিজাবেথের পায়ের কাছে। একদম আলতোভাবে খুলে দিল এলিজাবেথের জুতো। বিস্ময়ের শেষ সীমানা পেরিয়ে গেল এলিজাবেথ। রিচার্ডের এই আচরণ এক অনাবিষ্কৃত অধ্যায় খুলে দিল তার সামনে। আপনার তো মনে হয় অনেকগুলো ফেস ওয়াশ লাগে, তাই না? এতগুলো চেহারা। সোজা হলো রিচার্ড। এলিজাবেথের খোঁচামূলক কথায় বাঁকা হাসল। হেসে এলিজাবেথকে কোলে নিয়ে দাঁড়িয়ে গেল, হাঁটতে হাঁটতে বলল, চেহারা যতই বদলাক আমার আদরের ছোঁয়া একই থাকে, যা ধীরে ধীরে তোমাকে গড়ে, তারপর ভেঙে টুকরো টুকরো করে দেয়। থেমে চলো তোমাকে তোমার চিরস্থায়ী স্থান দেখে আসে।
রিচার্ড একেবারে গিয়ে থামলো ওর মাস্টার বেডরুমে। নজর বোলাতেই গা শিউরে ওঠে এলিজাবেথের। রুমটি নীরব হুমকির প্রতীক। এটা যেন এক আধুনিক যোদ্ধার মন্দির। বাগান বাড়ির থেকেও ভয়ঙ্কর এই কক্ষ। ড্রাগনের মাথার মতো বিছানায় কেন্দ্র। বেডের ঠিক পেছনের দেয়ালে সারিবদ্ধভাবে সাজানো বন্দুক, স্নাইপার রাইফেল এবং আধুনিক অস্ত্রের সম্ভার। দেয়ালে ঠিক বাগান বাড়ির মতো ড্রাগনের পেন্টিং এবং এক কোণে হোলস্টারে অসংখ্য পিস্তল শৃঙ্খলবদ্ধভাবে সাজানো। তাদের পাশে টেবিলের উপরে রয়েছে প্র্যাকটিক্যাল গ্যাজেট এবং কার্তুজের বাক্স। এ যেন কারোর ব্যক্তিগত রুম নয়, অস্ত্রের জাদুঘর। রুমে কোনো বাহুল্যের স্থান নেই। আলোর ব্যবস্থা মৃদু ছায়ার সঙ্গে খেলছে যেন। এখানে প্রতিটি বস্তু তার মালিকের ব্যক্তিত্বের প্রতিফলন, নিয়ন্ত্রিত, হিংস্র এবং শৃঙ্খলাবদ্ধ। এমন রোম শুধু অস্ত্রের নয়, এক গ্যাংস্টারের ক্ষমতা আর প্রাধান্যের চিত্র। এলিজাবেথকে কোল থেকে নামিয়ে দিল রিচার্ড। বিস্মিত চোখে ঘুরে ঘুরে নজর বুলিয়ে শুষ্ক ঢোক গিলে এলিজাবেথ। রিচার্ড নিজের টাই খুলতে খুলতে হাসকি স্বরে বলল, পছন্দ হয়েছে বেডরুম? এলিজাবেথ চকিতে রিচার্ডের দিকে ঘুরল, শক্ত গলায় বলল। বেডরুম মানে? বিরক্ত হলো রিচার্ড। বাহু থেকে কোট খুলে সরু গলায় বলল, এখন কি তোমার বেডরুমে ক্লাস নিতে হবে? আপনি কথা ঘোরাবেন না, সত্যি করে বলুন। আপনি কি জানতেন আমার উপর অ্যাটাক হবে? আমাকে খুনি বানানোর জন্য ইচ্ছে করে চুরিটা রেখে এসেছিলেন, তাই না? রিচার্ড এবার সরাসরি তাকালো এলিজাবেথের দিকে। গম্ভীর হলো ওর কণ্ঠস্বর। তুই না চাইতেও এমন এক মরুভূমিতে পা দিয়েছিস, যেখানে প্রতিটি ছায়া, ধোকা, প্রতিটি পদক্ষেপ মৃত্যুর নিয়ন্ত্রণ। এখানে বাঁচতে হলে শিকার নয়, শিকারে হতে হবে। মনে রাখো, এখানে কেউ কারো নয়, তোকে বাঁচাতে কেউ আসবে না। নিজের যান বাঁচাতে হলে তোর হাত রক্তে ভেজাতে হবে, মারতে না পারলে মরতে হবে। এটাই এখানকার শেষ সত্য। সব কিছুর জন্য দায়ী শুধুমাত্র আপনি। জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছেন আমার জীবন। থ্যাঙ্কস মি লেটার। বাখারা হয়ে গেল এলিজাবেথ। শুকিয়ে যায় চোখের পানি। কিছু মুহূর্ত স্তব্ধ থেকে হঠাৎই করে বসলো এক কাণ্ড। ওর গলায় থাকা ওড়না ছুঁড়ে ফেলে দিল। রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানি চেয়ে চেয়ে বলল, এর জন্যই তো সব কিছু সঁপে দিলাম। নিজের চাহিদা পূরণ করে মেরে ফেলুন আমাকে, মুক্তি দিন আমাকে রক্তে খেলা থেকে। ক্রোধে রিচার্ডের চোয়াল মটমট করে। চোখের শূন্য দৃষ্টিতে জমে আছে উত্তপ্ত আগ্নেয়গিরি। একটা শব্দ না করে হনহনিয়ে দরজার দিকে পা বাড়ায় রিচার্ড। এলিজাবেথ হতবিহ্বল হয়ে ধপ করে বিছানায় বসে পড়ে। অসহনীয় যন্ত্রণায় ভেঙে পড়ে কান্নায়। কিন্তু হঠাৎই দরজার শব্দে চমকে ওঠে এলিজাবেথ। রিচার্ড যায়নি, আবারও ফিরে আসে, যেন দুঃস্বপ্নের অতর্কিত ছাপ। এটা রিচার্ড কায়নাত। নারীর কান্নায় মন গলে না তার। আর এত সহজেও ছেড়ে দেওয়ার পাত্র নয় সে। কোনো কথা না বলে সোজা এলিজাবেথের কনুই ধরে একটানে দাঁড় করিয়ে কোমর জড়িয়ে ধরে। এলিজাবেথের শরীর কেঁপে ওঠে বৈদ্যুতিক তরঙ্গের মতো এক অনুভূতিতে। রিচার্ডের দৃষ্টি অন্যরকম, গভীর, আগ্রাসী এবং অদ্ভুত অনুভূতিতে ভরা। হাত এগিয়ে আসে কাপড়ের পরত সরিয়ে। ধীরে ধীরে এলিজাবেথের উদরে আলতো স্পর্শ নিজের উপস্থিতি জানান দিতে থাকে রিচার্ড। আমার চোখের দিকে তাকাও, বেডটা অনেক বড় না? চলো শেয়ার করে। এলিজাবেথ নিজের বাক্য তৈরি করে কিছু শক্ত কথা শোনানোর জন্য। তখনই বাইরে থেকেই শোনা যায় কারো চিৎকার চেঁচামেচি। তাকবীর হন্তদন্ত হয়ে ম্যানশনের ভিতরে প্রবেশ করে। ওর তপ্ত কণ্ঠস্বর চারপাশে ধ্বনিত হতে থাকে। ফাদার তখন লিভিং রুমেই ছিল। আরামদায়ক সোফায় বসে ধৈর্যশীল ভঙ্গিতে অপেক্ষা করছিলেন তাকবীরের জন্য। মুহূর্তেই দুজনের চোখাচোখি হলো। তাকবীরের গভীর নিকষ কালো চোখ অগ্নিশিখা ছড়াচ্ছে। চোয়াল শক্ত, মুঠি বন্ধ। গর্জনের মতো পায়ের আওয়াজে ফাদারের সামনে গিয়ে দাঁড়ায়। তাকবীরের কণ্ঠস্বর ভারী, প্রতিটি শব্দ বেশ ছড়ানো তীরের মতো। আমার স্ত্রী কোথায়? ফাদারের গম্ভীর নীরের ঠান্ডা স্বর। গলার তেজ নামিয়ে তোমার স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার জন্যই দাঁড়ানো হয়েছে তোমাকে। তাকবীরের চোখের গভীরতা আরও। এ কি, আপনি এখানে? তাকবীর ঢুলু ঢুলু চোখে দরজার পাশ থেকে উঠে দাঁড়ালো। চোখজোড়া ফুলে রয়েছে। এলিজাবেথ ঘুম কাতুরে চোখে তাকিয়ে রয়েছে তাকবীরের দিকে এক দৃষ্টিতে। নেত্রদয় ঝিলঝিল করছে কৌতূহলে। তাকবীরের আচরণে স্পষ্ট ঘুমের ঘাটতি রয়েছে যথেষ্ট পরিমাণ। গতরাত কারোরই ঘুম হয়নি, তাই এসেই দুজনই ঘুমিয়েছিল। এলিজাবেথ ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখতে পায় তাকবীর ঠিক দরজার পাশটায় দেয়ালে পিঠ থেকে ঘুমোচ্ছিল। তাকবীর হাত তুলতে তুলতে বলল, হঠাৎই ঘুম ভেঙে গিয়েছিল, কেমন যেন অশান্ত অশান্ত লাগছিল।
ভাবলাম তোমায় একবার দেখে যাই, কিন্তু এসে দেখলাম দরজা ভেতর থেকে আটকানো। এলিজাবেথের অবাক স্বর। বলে আপনি এইভাবে এখানেই ঘুমিয়ে যাবেন, আমাকে ডাকবেন না? তাকবীর স্মিত হাসল, হেসে মাথা চুলকাতে চুলকাতে আবেশিত গলায় বলল, ও তাই বুঝি। আর আমার তো ঘুমেই ভাগে প্রকৃতিটাকে। গুরুতর কথাটাকেও হেসে উড়িয়ে দিল খিলখিলিয়ে হাসতে থাকলো এলিজাবেথ। তাকবীর ছোট মনে হালকা হাসলো, তাড়া দিল এলিজাবেথকে। যাও রেডি হও গিয়ে, তোমাদের মেয়ে মানুষের তো আবার সাজগোজের শেষ নাই। এলিজাবেথ ভেঙচি কেটে খট করে তাকবীরের মুখের উপর দরজাটা লাগিয়ে দিল। এর এহেন বাচামি তাকবীরের বেশ ভালোই লাগে, তবে এই মুহূর্তে তাকবীরের অন্য চিন্তায় মগ্ন। বদ্ধ দরজার পানে চেয়ে অস্পষ্ট স্বরে আওড়ায়, আমি উন্মাদ নই এলোকেশে, পাগলও নিজের ভালো বোঝা। তবে কেন বারবার আমার সাজানো বাগান তছনছ হতে দিই? তোমাকে একা রেখে ঘুমাতে ভয় পাই, মুখ ফুটে বলতে না পারার যন্ত্রণা নিয়ে জেগে থাকি। সৌন্দর্য কি? এর কোনো স্থির সংজ্ঞা নেই। এটি ভাঙা আয়নার মতো, প্রতিটি খণ্ডে ভিন্ন অর্থ, ভিন্ন অনুভূতি। প্রেমিকের চোখে তার প্রিয়তমা অপ্সরা, কবির কাব্যে প্রেম তার পূর্ণরূপের অনন্যা। যে যাকে ভালোবাসে তার কাছে সেই মানুষ সর্বাধিক সুন্দর। বাবা মায়ের কাছে তাদের কালো সন্তানটিও যেন আকাশের উজ্জ্বল চাঁদ। তবু আমরা নিজেদের সৌন্দর্যকে বুঝতে ভুলে যাই। অন্যের দৃষ্টিভঙ্গি ও মতামত আমাদের নিজেদের চেয়ে বেশি মূল্যবান পাই। কেন সৌন্দর্যের সংজ্ঞা সর্বদা অন্যের ভাষায় লিখতে হবে? আমি আমার সৌন্দর্যকে আমার ভাষায়, আমার রঙে গুছিয়ে তুলব, সাজু নিজের মতো করে, নিজের জন্য। কারণ এই জীবনটা একান্তই আমার, আমার জীবন, আমার রং, আমার গল্প। সৌন্দর্য আসলে তাতেও যেখানে আমি নিজেই নিজেকে ভালোবাসি। ঠিক যেমন আজ এলিজাবেথ নিজের পছন্দকে গুরুত্ব দিয়েছে, আজ এলিজাবেথ তাকবীরের পছন্দ করা জামা পরেনি, নিজের ইচ্ছেকেই প্রাধান্য দিয়েছে। তাকবীরও এতে কোনো আপত্তি করেনি, বরং নির্লিপ্ত ছিল। এলিজাবেথ পরেছে ওয়াইন গোল্ডের লং ফ্লোরার প্রিন্টের প্রিন্সেস গাউন। ওর লম্বা লাল চুলগুলো আজ কার্ল করা, আর পার্টির সাথে মানানসই হালকা মেকআপও করেছে এলিজাবেথ। অন্যদিকে তাকবীর পরেছে ধূসর রঙের স্যুট। গাড়ি চলছে মিল্কি ওয়ে রিসর্টের উদ্দেশ্যে, যেখানে ফাদারের উল্লেখ করা পার্টি আয়োজন করা হয়েছে। এটি একটি বিজনেস ট্রোপ পার্টি, যেখানে তাকবীর একজন সফল ব্যবসায়ী হিসেবে নিমন্ত্রিত। যদিও এলিজাবেথ জানে তারা শুধু ফাদারের ইনভাইটে যাচ্ছে। এবার এলিজাবেথ আসতে রাজি হয়েছে কোনো জোড়াজুড়ি ছাড়াই, বরং আজ সকাল থেকেই ওকে বেশ আগ্রহী লাগছিল। তাকবীর ড্রাইভ করতে করতে এলিজাবেথের দিকে তেষ্টা নজরে তাকাচ্ছে। লক্ষ্য করল এলিজাবেথ নিজের মাঝে ডুবে রয়েছে, একাগ্র মনে ফোনে রিলস দেখছে। একটু থেমে তাকবীর গলা খাকারে দিয়ে নিজের কণ্ঠস্বর পরিষ্কার করল। এলিজাবেথ ফোন থেকে দৃষ্টি সরিয়ে তাকবীরের দিকে তাকায়, আবার সঙ্গে সঙ্গে ফোনের দৃষ্টি নিক্ষেপ করে সাবলের গলায় বলল, কি অবাক হচ্ছেন? তাকবীর এবার বেশ অবাক হলো এলিজাবেথের কথায়, বলল, কিছুটা। হাসলো এলিজাবেথ, হেসে ফোন রেখে তাকবীরের দিকে ঘুরে বসলো। অতঃপর উদ্ভাসিত গলায় বলল, খুব অবাক হচ্ছেন? আমি এত তাড়াতাড়ি স্বাভাবিক হলাম কি করে? কিভাবে এত খোশমেজে যাচ্ছি, তাই তো? তাকবীর বাচ্চাদের মতো মাথা নাড়ালো। এলিজাবেথ আবারও হাসলো মৃদু শব্দে, গদগদ কণ্ঠে বলতে শুরু করলো, আমার স্যাড মুডের মেয়াদ এই বছরই পর্যন্ত, সামনের বছর ভণ্ড হয়ে যাব। এখান থেকে নাচবো শুধু লিপ পাগলো ডান্স। কারণ আমি বুঝে গিয়েছি আমাকে কষ্ট দেওয়াই হয়তো আনন্দ পাওয়ার জন্য। আমি কষ্টও পাবো, আবার তাদের আনন্দও পেতে দিব। তা কি করে হয়? তাকবীর চুপ। এলিজাবেথ নিজে থেকেই বলতে থাকলো, কেউ যদি আমার হাসি দেখে জ্বলে, তবে সেই দায়িত্ব আমার উপর ফরজ হয়ে যায়। তাকে আরও জ্বালাবো। আজকে থেকে আমি শুধু হাসবো, আর এত হাসবো যে যাদের আমার হাসিতে জ্বলে তাদের পেটে যেন কষা হয়ে যায়। তাকবীর এলিজাবেথের কথা শুনে ঠোঁট চেপে হাসতে থাকলো। হঠাৎ করে এলিজাবেথ ফোঁস নিঃশ্বাস ছেড়ে সিটি গা এড়িয়ে দেয়, হতাশার স্বরে বলল, চুলের জীবন, দুনিয়াতে এত মানুষ থাকতো, আমার সাথে শুধু সব সাপেরই সাথে পরিচয় হয়। মাঝে মাঝে ভাবি আমি নারী না নাগমণি, কে জানে। জানো, সবার সাথে আমি বাদ, শুধু সাপের সাথেই সাথী। আরেকবার কোনো সাপ সবল দিতে আসলে কি বলবে জানো? বলবে আমি কার সাথে চলে জানিস? বাবাখোর নাজমুলের সাথে চলি। পাওয়ারই অন্যরকম। শোনা গেল গাড়ির ভিতর দুজনের উচ্চ স্বরের হাসির রিনিঝিনি শব্দ। হাসতে হাসতে চোখ দিয়ে পানি চলে আসে দুজনেরই। এলিজাবেথ পেটে হাত চেপে ধরে হাঁপিয়ে হাঁপিয়ে বলল, এখন থেকে এই মোটিভেশন নিয়েই চলবো। সব বাদ, একেবারে সামলে এগিয়ে যাবো। জীবন চলার পথ থামবো না। জুতো ছেড়ে গেলে সেটা আরেক বিষয়।
হ্যাঁ, এই জন্যই আমরা সবসময় এক্সট্রা জুতোর সাথে রাখবো। তাকবিরও একইভাবে হেসে হেসে এলিজাবেথের সঙ্গ দিতে থাকলো। কথার মধ্যেই এলিজাবেথ তাকবিরকে ভেঙচি কেটে বলল, ইস, আপনার অভিনয় হয়নি, আপনি ফেল। খুব গায়ে লাগলো তাকবিরের, কিছুটা ভাব নিয়ে বলল, ফেল আমি জীবনে একবারই করেছি। হ্যাঁ, মান দিয়ে কথা বলবে মেয়ে। এলিজাবেথ ভ্রুদয় গুছিয়ে তাকবিরের দিকে তাকিয়ে বলল, তা কবে ফেল করেছিলেন শুনি? তাকবির লাজুক হাসলো, আমতা আমতা করে বলল, ক্লাস 4-এ থাকতে বাংলা পরীক্ষায় আমার গরু রচনা দেখে স্যার পুরো খাতা ছিঁড়ে ফেলে দিয়েছিল। এলিজাবেথের চোখে চকচকে কৌতূহল খুব আগ্রহ নিয়ে জানতে চাইল, কেন কেন, কি এমন লিখেছিলেন? তাকবির গরম নিঃশ্বাস ছেড়ে বলল, গরু জনগণ কমাতে সাহায্য করে, যেমন গরু গোস্ত খেয়ে হার্ট অ্যাটাক করে মারা যায় মানুষ। দুর্ভাগ্যবশত স্যারের গরুর ফার্ম ছিল। বাক্য শেষ করে সেন্টি খাওয়া মুখ করল তাকবির। ফিক করে হেসে দিল এলিজাবেথ, সাথে একটু হাসল তাকবিরও। এভাবে হাসবে না মেয়ে, অন্তরে গিয়ে বিধে সোজা। এলিজাবেথের হাসি তাও থামে না, খিলখিল করে হাসতে থাকে। সেই হাসি থেকে যেন মুক্ত দানা ঝরছে। এত দেখেও তৃষ্ণা মেটে না তাকবীরের। মিল্কওয়ে রিসর্ট, ইটালি মিল্কওয়ে রিসর্ট বরফের মাঝে জলজল করছে আলোকসজ্জায়। পার্টির জন্য তৈরি কেন্দ্রীয় এলাকা সাজানো হয়েছে বিলাসিতায় ভরা আধুনিক ডিজাইনে। শীতল পরিবেশে উষ্ণ হিটার, লাইভ মিউজিক আর খাবারের সুবাস পুরো পরিবেশকে স্বপ্নের মতো অনুভূতি যোগ করেছে। এই পার্টিতে সাধারণত মানুষের প্রবেশ এক প্রকার নিষিদ্ধ। রিসর্টের প্রাচীরের ভেতর শুধুই নামিদামি ব্যবসায়ী, কুখ্যাত গ্যাংস্টার, মাফিয়া, স্মাগলার আর আন্ডারগ্রাউন্ড ডনদের উপস্থিতি। পানীয় বলতে সকলের হাতে কেবল অ্যালকোহল, আর চারপাশে নারী পুরুষের বেপরোয়া আচরণে সভ্যতার লেশমাত্র নেই। এ যেন এক অন্ধকার জগতের আলোকময় প্রদর্শনী, যেখানে বিলাসিতা ও নৈতিকতা একে অপরের পরিপন্থী। রিসর্টের নিঃশব্দ পরিবেশ হঠাৎ ভেঙে গেল প্রধান ফটকের সামনে কালো ল্যাম্বরগিনি ব্রেক কষার তীক্ষ্ণ শব্দে। উত্তেজনার স্রোত বয়ে গেল চারিপাশে। গাড়ির দরজা খুলতেই কালো পোশাকে মোড়া এক বিশাল দেহের মানব নেমে এলো। সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হলো পেছনের দরজা। সেখান থেকে কালো চকচকে সুপরিহিত একটি পা ধাতব মেঝের উপর পড়ল। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হওয়ার বিকট শব্দ শোনা গেল। গাড়ি থেকে মাত্রই নামা মানব দাঁড়িয়ে এক ঝলক তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ স্ক্যান করে নিল। অতঃপর পরনে কালো স্যুটের দুপাশের কেন্দ্রবিন্দু ধরে টান প্রয়োগ করে নিখুঁতভাবে ফিটিং করে নিল সুঠাম দেহের সাথে। পরপর ওয়েস্টকোটের পকেটে রাখা গোল্ড প্লেটের পেনটি সোজা করে নিল। অতঃপর দুকদম এগোতেই সামনে দাঁড়িয়ে থাকা একজন কোট স্যুট পরিহিত ব্যক্তি বিনয়ের সাথে তার হাত বাড়িয়ে দিল। রিচার্ড হাত রাখলো সেই হাতের উপর। হাত মেলানোর পরপর লোকটি রিচার্ডকে যথাযোগ্য সম্মানের সাথে ভেতরে নিয়ে যেতে লাগলো। পেছনে বিশ্বস্ত বডিগার্ড লুকাস অনুগামী। প্রধান ফটকের বিশাল দরজা দুপাশে খুলে গেল। আবিষ্কার হলো এক রহস্যময় জগতের দুয়ার। ভেতরে আলোর ঝলকানি, মিউজিকের তালে নাচতে থাকা অর্ধনগ্ন নারীদের ভিড় আর বিলাসিতার এক রোমাঞ্চকর দৃশ্য। উপস্থিত নারীদের চোখ ঝলমলিয়ে উঠল রিচার্ডকে দেখা মাত্র। কেউ কেউ দূর থেকে রিচার্ডকে গিলে খাচ্ছে, কিন্তু রিচার্ড চওড়া চিবুকের সেই ভয়ঙ্কর ব্যক্তিত্ব কোনো দিকে না তাকিয়ে সরাসরি বার কাউন্টারের দিকে এগিয়ে গেল। বারের কাছে বসা অন্যান্য মাফিয়া ও গ্যাংস্টারদের মাঝে তার উপস্থিতি অন্ধকার ঘরে আগুনের মতো। চারপাশের পরিবেশ নিমিষেই নিস্তব্ধ হয়ে গেল। রিচার্ডের তীক্ষ্ণ দৃষ্টি আর ভারী উপস্থিতি বাকি সবাইকে ভীত করে তুলল। আলাপ আলোচনার মধ্যেই হঠাৎ রিচার্ডের চোখ যায় কিছু দূর কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা মেরুন রঙের গাউন পরিহিত এক লাস্যময়ী নারীর উপর। সেখানেই থমকে গেল গ্যাংস্টার বসের চোখ। রিচার্ডের দৃষ্টি অনুসরণ করে একজন মাফিয়া তাকালো সেদিকে। তাকাতেই চোখ ঝলঝল করে উঠল তার। রিচার্ডের কানের লতির কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ম্যানেজ করা যাবে। রিচার্ডের দৃষ্টি ছিল ঘোর লাগা অডর। ঘোরের ভেতর থেকেই বলে দিল। বিদঘুটে হাসি দিল লোকটি। মেয়েটির দিকে লাল শালুর দৃষ্টিতে তাকিয়ে হাসকি স্বরে বলল, এটা আমাকে ম্যানেজ করে দাও, মোটা অঙ্কের টাকা দেব। পরে চালানের সব মেয়ে আমি কিনবো দ্বিগুণ দামে। শুধু এটা আমাকে দাও, এক রাতের জন্য হলেও।
মস্তিষ্ক কথা ধরতে পারার সাথে সাথে দুহাত মুষ্টিবদ্ধ হয়ে যায় রিচার্ডের। ফুটে ওঠে ওর চেহারায় হিংস্র ভাব। তবে রিচার্ড নিজের হিংস্রতাকে ওর ভিতরেই চেপে রাখল, বাইরে প্রকাশে আনল না। ক্ষণিকের ক্রোধের শিকার হয়ে এতদিনের সাজানো প্ল্যান এত টানাপোড়ন ভেস্তে দিতে চায় না। তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী গ্যাংস্টার বস রিচার্ড তার গম্ভীর দৃষ্টি দিল মাফিয়ার ওপর। বাঁকা হেসে খোশ মেজাজে বলল, গোডাউনে গিয়ে যেটা পছন্দ নিয়ে আসবেন, এটা বেঁচে যাবে না। নিজের জন্য পছন্দ করে নিয়ে নিয়েছে। লোকটাকে কিছু বলার সুযোগ না দিয়ে সেই দিকে হেঁটে যেতে থাকলো রিচার্ড। হঠাৎ করে একটা অর্ধ মাতাল মেয়ে ঢুলতে ঢুলতে রিচার্ডের সামনে এসে দাঁড়ালো। রিচার্ড সিটকে দু কদম সরে গেল। মেয়েটি ঠোঁট কামড়ে হেসে রিচার্ডের দিকে তাকিয়ে বলল, হেই হ্যান্ডসাম। চিবুক ক্রমে ক্রমে শক্ত হতে থাকে রিচার্ডের। চিবিয়ে চিবিয়ে বলল, মুভ অ্যাওয়ে। মেয়েটি সরতে নারাজ, ঢুলতে ঢুলতে বলল, স্টপ অ্যাক্টিং লাইক সার্স আ জেন্টলম্যান। লুক হাউ হট আই অ্যাম। রিচার্ড একইভাবে চিবিয়ে চিবিয়ে বলল, If you're on to her, I'll literally don't to give a fuck you, gorgeous. সঙ্গে সঙ্গে মেয়েটির পাশ কাটিয়ে চলে গেল রিচার্ড। মেয়েটি হেরে যাওয়া পথিকের মতো ক্ষিপ্ত চোখে তাকিয়ে থাকে রিচার্ডের যাওয়ার পানে। এলো কি সে? বেশি অস্বস্তি লাগছে? তাকবীরের কণ্ঠে এলিজাবেথ সোজা করল নিজেকে। ওর দিকে তাকিয়ে মিয়ে যাওয়া স্বরে বলল, কিছুটা। আসলে এমন পরিবেশে প্রথম তো। তাকবীর ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ করে রইল। পাশের ডান্স ফ্লোরে শব্দের তোড়ে অনেকেই নাচে। কথা বলতে হলে স্বাভাবিকের তুলনায় একটু জোরে বলতে হয়। ওর মুখটাও চুপসে রয়েছে, নিজের মনেই ভাবছে এলিজাবেথকে এখানে আনা কি সঠিক ছিল। এখানে অনেকেই ওর দিকে বাজে দৃষ্টিতে যে তাকাচ্ছে তা তাকবীরের নজর এড়ায়নি। সরি এলোকেশি, আসলে এই পার্টিতে আসা আমার জন্য বাধ্যতামূলক ছিল, কিন্তু এখন তোমাকে একা রেখে আসার সাহস পাচ্ছিলাম না। সরি। আচ্ছা, এখানে বসার জায়গা তো আছে, চলো আমরা বসি। তাকবীর বলে নিজের জন্য একটা টুল টেনে নিল। এলিজাবেথ বসতে যাবে তখনই নজরে পড়ে এখানে মাত্র একটি টুল। ভালো মানুষ, এখানে তো কেবলই একটা টুল আছে। তাকবীর নিজে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে যায়। কিছু বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে গম্ভীর স্বরে এক হাস্কি কণ্ঠ ভেসে আসে। You can sit here, baby. My lap is always available for you. সে ভারী শব্দে কেঁপে উঠল এলিজাবেথের অভ্যন্তরণ। চকিতে পেছন ফিরল। তাকবীর শক্ত চিবুকে তাকিয়ে আছে রিচার্ডের দিকে, যে একটি টুলে বসে দুপা ছড়িয়ে উরুর উপর ইশারা করে কথাটা বলল মাত্রই। তাকবীর নিজেকে ধরে রাখলো, আন্তরিক হেসে বলল, তুমি বয়সে আমার ছোট হও, এভাবে কথা না বলে ভাবিকে সালাম দাও। রিচার্ড হেসে অহেতুক থুতু ফেলল। পরপর তাকবীরের চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলল, আচ্ছা বয়সের মায়ের বাপ, তুই শুধুমাত্র আমার শত্রু, আর শত্রুরা কখনো গুরুজন কিংবা সম্মানের লায়ক হয় না। থেমে অতঃপর এলিজাবেথের দিকে তাকিয়ে অধর এলিয়ে হেসে বিদ্রুপ মাখা স্বরে বলল, আর আজ ভাবি, কাল বউ, সবই সময় সাপেক্ষ। তাকবীর চোখ বন্ধ করে ঠোঁটে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা চালালো। পরপর 3 বার তপ্ত শ্বাস ফেলে এলিজাবেথকে নিজের টুলে বসালো। ডান্স ফ্লোরের দিকে ঘুরিয়ে তারপর এগিয়ে গেল রিচার্ডের সম্মুখে। মিলন হলো দুটি অগ্নিদৃষ্টির। তোমাকে নষ্ট করার কোনো ঘাটতি নেই আমার, কারণ তুই এমনিতেই নষ্ট। আমার কাজ একটাই, নিজের ভালোবাসা দিয়ে এলোকেশিকে জয় করা। এতে 2টা লাভ, 1 ওকে নিজের করা, আর 2 তোকে হারানো। রিচার্ড তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে পড়ল। সমুদ্রের নীল চোখ দুটোতে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নিপাত। ক্রোধে মটমট করতে থাকা ধারালো চিবুকে রুষ্ট গলায় বলল, কিছু ছিঁড়তে না পারলে বড় বড় কথা বলবি না, মানায় না মুখে। তাকবীর বাঁকা হাসল, জিভ গালের ভিতর চালিয়ে লাজুক ভঙ্গিতে বলল, বেডরুমের কথা কি এখন বাইরে বলবো? সঙ্গে সঙ্গে তাকবীরের কলার চেপে ধরে রিচার্ড। তবুও তাকবীরের ঠোঁটের কোণে হাসির রেখা, এ যেন উল্লাসের হাসি। তাকবীর ওর গভীর নিকষ কালো চোখ রিচার্ডের চোখে রেখে তুষ্ট হেসে বলল, এইগুলো ভিলেনদের চরিত্রেই মানায়, হিরোর না। ভিলেন, হিরো, এসব তর্ক তোদের জন্য। আমার নিয়মে একটাই কথা, শেষমেশ রেট আমারই হবে, এটি চিরন্তন নিয়ম। বাকিদের অস্তিত্ব শুধু সময়ের অপচয়। তাকবীর ঝাড়া মেরে নিজের কলার ছাড়িয়ে নিল রিচার্ডের কাছ থেকে। কিছু বলতে যাবে তখনই মাইকে অ্যানাউন্সমেন্ট দিতে থাকে ডান্স ফ্লোর থেকে, এখন কাপল ডান্স হবে। তাকবীর আশপাশ তাকিয়ে দেখলো অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। তাকবীর রিচার্ডের দিকে শক্ত দৃষ্টি নিক্ষেপ করে এলিজাবেথের পাশে চলে গেল।
ওয়েটারকে দিয়ে টুল আনিয়ে বসলো এলিজাবেথের পাশে। রিচার্ডও নিজের টুলে স্থান নিল। স্টেজে মাইক হাতে ইটালির সবচেয়ে বড় মাল্টিন্যাশনাল কোম্পানির এমডির স্ত্রী, পাশেই তার স্বামী। তবে আজ সকলের আলোচনার কেন্দ্রবিন্দু রিচার্ড পাওয়ারফুল, রহস্যময় এবং মদ্যপানরত। এখানকার সবথেকে শক্তিশালী হলো রিচার্ড, একই সাথে ইটালির টপ বিজনেসম্যান, সেই সাথে সৌন্দর্যের দিক দিয়েও সবাইকে ছাড়িয়ে। ভদ্রমহিলা মুগ্ধ দৃষ্টিতে তাকালেন রিচার্ডের দিকে, এক মুহূর্তেই দ্বিধা কাটিয়ে বলেন, Hey, handsome. Come, let's dance. রিচার্ডের হাতে ওয়াইনের গ্লাস ছিল। মহিলার কথা ওকে একটু বিচলিত করল না, বরঞ্চ দূর থেকে তাকালো এলিজাবেথের দিকে, যে আগে থেকেই ওর দিকে তাকিয়েছিল। ও দৃষ্টি যেন খুব করে জানতে চাচ্ছে রিচার্ডের পরবর্তী পদক্ষেপ। রিচার্ড এলিজাবেথের দিক থেকে দৃষ্টি সরিয়ে মহিলার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, সরি, আই এম ম্যারিড। মুহূর্তের মধ্যে পুরো হল জুড়ে স্রোতের মতো ফিসফিসানি। রিচার্ডে বিবাহিত, ইটালির রাজপথ কাঁপানো গ্যাংস্টার বসের স্ত্রীর খবর কারো জানা ছিল না। চমকে ওঠা ভিড়ের মাঝে এলিজাবেথের হাত আপনা আপনি চলে গেল বুকে। বুক ছিঁড়ে বেরিয়ে এলো এক গভীর দীর্ঘশ্বাস। তাকবীরের মাথায় অজস্র প্রশ্নের ঘুরপাক। ভদ্রমহিলা মাথা নিচু করে স্টেজ ছেড়ে নেমে গেলেন, আর রিচার্ড ঠান্ডা চাহনিতে নিজের ওয়াইনের গ্লাসে এক চুমুক দিতে থাকলো। সকল কাপল স্টেজে উঠে গেল ডান্স করার জন্য। আকস্মিক তাকবীর উঠে দাঁড়ায়। রিচার্ডের দিকে চেয়ে চোখ টিপে এলিজাবেথের দিকে হাত বাড়িয়ে দিল। এলিজাবেথ কিছুটা হকচকিয়ে গেলেও নিজেকে সামলিয়ে নিল। মনে করল তার সকলের দৃঢ় চিন্তা ভাবনার কথা। সেও এক প্রকার রিচার্ডকে দেখানোর জন্য রাজি হয়ে গেল ডান্স করতে। হাত রাখলো তাকবীরের হাতে, দুজনেই এগিয়ে গেল স্টেজে। রিচার্ডের মাঝে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না, উল্টো ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। সাউন্ড বক্সে লাইট মিউজিক বাজছে, লাইট নিভে গেছে। সকলে মত্ত প্রিয় মানুষের সাথে নৃত্যে। কিন্তু এলিজাবেথের অবস্থা ভিন্ন। তাকবীরের শক্ত বাঁধনে ওর হাত থাকলেও মন কোথাও হারিয়ে। নিয়ন আলোয় তাকবীরের চোখ আটকে আছে এলিজাবেথের মুখে। ওর দৃষ্টিতে মুগ্ধতা আর ভালো লাগার স্পষ্ট ছাপ, কোনো আক্ষেপ নেই। এলিজাবেথ তার সঙ্গে মন খুলে নাচছে না, দেখেই সে তৃপ্তি পাচ্ছে। এবার পালা পার্টনার বদলের। নিয়মের ফাঁদে পড়ে তাকবীরের বাধ্য হয়ে এলিজাবেথকে ছাড়তে হলেও, যদিও এক মুহূর্ত তা চাইছিল না তাকবীর। এলিজাবেথ তখনও ধ্যানমগ্ন। হঠাৎ তাকবীর ওর হাত উপরে তুলে ঘুরিয়ে দূরে সরিয়ে দিল। ঠিক তখনই একটি শক্ত হাত এলিজাবেথের কোমর আঁকড়ে ধরল। ধনুকের মতো বাঁকা শরীর শক্তপোক্ত এক দেহের সাথে লেপ্টে গেল। এলিজাবেথ মুহূর্তেই চিনে ফেলল সেই মানুষটিকে। শৈলের ঘ্রাণে বুঝে গেল সুযোগ সন্ধানী মানুষটিকে। শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল। হঠাৎ ওর কানের লতিতে ঠান্ডা স্পর্শ, ঠোঁট গহ্বরের ভাগ গড়িয়ে গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে। সাথে সাথে ভেসে এলো গম্ভীর কণ্ঠের কিছু শব্দ, যা মুহূর্তেই এলিজাবেথের ভেতরের অস্থিরতায় যেন পানি ঢালল। প্রতিটি নাচের তালে নিঃশব্দে ছুঁয়ে যাবে আমার উপস্থিতি। তোমার শরীরের গভীরতম রেখাগুলোয় রেখে যাবে না বলা অনুভবের স্পর্শ। এলিজাবেথের শ্বাস গলায় এসে আটকে গেছে, বুকের ভিতর অস্থিরতার ঢেউ, শরীর জুড়ে অজানা শিহরণ। কয়েক মুহূর্ত আগের স্মৃতির ছোঁয়া তখনও ত্বকের গভীরে দাগ কেটে বসে আছে। রিচার্ডের সেই ভারী স্বর, এলোমেলো গভীর স্পর্শ, সবকিছু মনে হলেই শরীর শক্ত হয়ে আসছে ওর। নিজেকে কোনো মতে ছাড়িয়ে পালিয়ে এসেছে এলিজাবেথ, কিন্তু এখনও মনে হচ্ছে চারপাশে রিচার্ডের উপস্থিতি। হন্তদন্ত হয়ে ওয়াশরুমের দিকে ছুটল এলিজাবেথ। মুখে পানি দিয়ে কিছুটা স্বাভাবিক হওয়া দরকার, কিন্তু ওয়াশরুমের দরজার সামনে পৌঁছতেই পা থমকে গেল। ললাটে গভীর ভাঁজ। তাকবীরকে এমন অস্বাভাবিক অবস্থায় দেখে এলিজাবেথের চোখে ধীরে ধীরে কৌতূহল সংকুচিত হলো। গভীর অথচ স্থির কণ্ঠে বলল,